হিয়াকে আজ 3 দিন পর বাড়ি আনা হয়েছে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে, চোখ লাল হয়ে থাকে সব সময় পরিপাটি হয়ে থাকা হিয়া আজ একটুও পরিপাটি নেই। ডাক্তার জানিয়েছেন ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে। নিয়মিত সাইকিয়াট্রিস্ট দেখালে ধীরে ধীরে ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ওকে বাড়িতে এনে সোফায় বসানো হয়েছে। এখন আর কান্নাকাটি করছে না, আর না পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছে। শান্ত হয়ে গেছে, একদম শান্ত। আয়াস আর রিশার বসে আছে ও হিয়ার মুখোমুখি। রিনভি রুইয়াস নিজেদের বাসায় গেছে। ঋষাবের খুব খারাপ লাগছে হিয়ার জন্য। বেচারি হিমা মেয়েকে বসিয়ে কিছু খাবার খাওয়াচ্ছেন, মেডিসিন আছে ওর। ঋষাব হিয়াকে বলল, তুই দ্রুত সুস্থ হয়ে ওঠ হিয়া। আমরা সবাই এবার নয়াগ্রা দেখতে যাব, আর ওখানে কিছুদিন থাকবো। যাবি তো আমাদের সাথে? হিয়া কোনো উত্তর দিল না, চুপচাপ খাওয়া শেষ করে ওপরে চলে গেল। হিমাও যে ওকে শুইয়ে দিল। যতক্ষণ না হিয়া ঘুমালো ততক্ষণ ও বসে থাকলো। হিমা চলে যেতেই হিয়া চোখ খুলে তাকালো, চোখের পানি ফেলে বলল, ঋদ্ধ, তোমাকে পাওয়ার যুদ্ধে আমি এক দক্ষ সৈনিক ছিলাম, কিন্তু তোমাকে পেয়ে গেল এমন একজন যে কখনো তোমাকে পাওয়ার জন্য যুদ্ধেই নামেনি। বালিশে মুখ গুজে কান্না করতে করতে আবারও বলল, দোয়া করি তোমাদেরও একটা হিয়া হোক, যে হিয়ার জীবনে একটা ঋদ্ধ আসুক, আর সেই ঋদ্ধকে কোনো এক রিধি নিয়ে যাক। এই হিয়া যেমন কষ্ট পাচ্ছে, দোয়া করি তোমাদের হিয়াও যেন তেমনই কষ্ট পায়। তখন বুঝছো মন ভাঙার কষ্ট কতটা তীব্র হয়। বলেই চোখ বন্ধ করে রাখেও। বন্ধ করা চোখ দিয়েও অঝরে অশ্রু গড়িয়ে পড়ল। রিধি বসে আছে ঋদ্ধর ঘরে। ও অনেক আগেই ঘরে এসেছে। রিধি এখন অনেকটাই অসুস্থ, মাত্র 3 মাসেই এত অসুস্থ। না জানি পরে কত অসুস্থ হবে। ঋদ্ধ পাশে বসে রিধিকে আঙুর ফলের খোসা বেছে দিচ্ছে। তার ভেতরে ঘরে ঢুকলো রাবেয়া। ওদের এমন ভাবে বসে থাকতে দেখে তিনি বললেন, বাহ, এখানে তো সেবা যত্ন চলছে, ভালো। আচমকা আওয়াজ পেতেই ঋদ্ধ উঠে দাঁড়ালো। রিধি মাথা নামিয়ে নিল। রাবেয়া বললেন, তোরা এখানে যত্ন যত্ন খেলা করছিস, আর ওইখানে একটা মায়ের সন্তান শ্বাস নিতে পারছে না, হাসপাতালের বিছানায় শুয়ে পাগলের মতো কান্নাকাটি করছে। লজ্জা করে না তোদের? একটা মায়ের হায় অনেক ভয়ঙ্কর। নিধি, কি ভেবেছিস বাচ্চা নিয়ে স্বামী নিয়ে সুখে থাকবি? পারবি না। একটা মায়ের আর্তনাদ হায় সব শেষ করে দেবে। আজ হিয়া যেমন হাসপাতালের বেডে শুয়ে বলছে ওর কষ্ট হচ্ছে, একদিন এই আর্তনাদ তুইও করবি। না পাওয়ার যন্ত্রণা নিয়ে মেয়েটা যেমন ছটফট করছে, একদিন তোরও একইভাবে ছটফট করবি। একদিন তোরাও একইভাবে ছটফট করবি। মনে রাখিস, আল্লাহ ক্ষমা করবে না তোদের, ক্ষমা করবে না। মায়ের কথায় রিধি ছলছল চোখ নিয়ে তাকালো। ঋদ্ধ ধীর গলায় বলল, হিয়ার কি হয়েছে ছোট মা? তাচ্ছিল্যের হাসি দিয়ে রাবেয়া বললেন, আল্লাহ যদি ক্ষমা করতেন তাহলে আমি নিজ হাতে তোদের এই সন্তানকে হত্যা করতাম। রিধি আর্তনাদ করে বলল, মা। রাবেয়া রাগী চোখে বললেন, যে সন্তান জন্মের আগেই তার মৃত্যু নিয়ে এত ভয় পাচ্ছিস, চিন্তা কর তাহলে এই মৃত্যু যন্ত্রণা নিয়ে মেয়েটা কেমন করে বেঁচে আছে। আপা প্রতিনিয়ত মেয়ের যন্ত্রণা নিজ চোখে দেখছে। কতটা স্বার্থপর তোরা, নিজেদের সুখকে বেছে নিয়ে অন্য একটা মেয়েকে মৃত্যুর যন্ত্রণার দিকে ঠেলে দিলি। ঋদ্ধ সমান কষ্ট নিয়ে বলল, আমি হিয়াকে কষ্ট দিতে চাইনি ছোট মা। চুপ থাক, একদম চুপ। এখনো এই মুখে এই কথা বলতে লজ্জা লাগে না? শোন, আমার সাধ্য থাকলে এই বাচ্চাকে আমি নিজ হাতে হত্যা করতাম। এই বাচ্চা অবৈধ। ইসলামে বলা হয়েছে মা বাবার অনুমতি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা বিয়ে আল্লাহ কবুল করে না, বৈধ হয় না। এই সেসব বিয়ে। আর এখানে তো তোরা কেউ আমাদের জানাসি না। দোয়া করিস তোদের এই পাপের ফল যেন এই বাচ্চা না পায়। বাপ মায়ের কর্মফল কিন্তু সন্তানের উপরেই পড়ে। দোয়া করিস তোদের এই বাচ্চার জন্য। বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন রাবেয়া। হিয়ার ঘরে বসে আছে রিনভিরা। ওকে আজ বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে। রুইয়াসের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে একটা ক্লাবে। রিনভি একটা অফ শোল্ডার মিনি ড্রেস পরেছে, হাঁটুর উপরে পরে আছে ড্রেসটা। সাদা রঙের ড্রেসটা ওকে রুইয়াস গিফট করেছে।
শুধু রিনভিকে না, হিয়াকেও গিফট করেছে। হিয়া এখন চেঞ্জিং রুমে আছে আর ওর বিছানায় বসে আছে ওরা সবাই। রিনভির সাথে ম্যাচ করে রুয়াস হোয়াইট শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে, পুরাই ফর্মাল লুক। আয়াস পরেছে একদম ব্ল্যাক, ইন করে পরা ব্ল্যাক শার্টের বুকের কাছে 3টে বোতাম খোলা, তার দরুন বুকের অনেকটা দৃশ্যমান হয়ে আছে। আয়াসের পুরাই ড্যাশিং লুক। আর ঋষভ একটা লেদার জ্যাকেট পরেছে জিন্স প্যান্টের সাথে। হিয়াকে জোর করেই রেডি হতে পাঠিয়েছে ওরা। রিনভি বিছানায় বসে ফোন ঘাটছে আর আয়াস টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রুম থেকে হিয়া বের হলে সবার সাথে আয়াস নোটিস করে ওকে। হিয়া ফুল স্লিভ ব্ল্যাক লং বডিগন ড্রেস পরেছে, অসম্ভব সুন্দর লাগছে ওকে দেখতে। আয়াস কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে তারপর চোখ ঘুরিয়ে নিল। ঋষভ হিয়াকে দেখে বলল, ওয়াও হিয়া, দারুণ লাগছে তোকে। ঋষভের কথায় সবাই ফিরে তাকালো ওর দিকে। হেসে রুয়াস বলল, আই নো দ্যাট, হাটকে বেঁধেছে, দারুণ লাগবে, তোমাকে বলছিলাম না রিন। রিনভি কোনো প্রত্যুত্তর না দিয়ে হিয়াকে নিয়ে আসলো ড্রেসিং টেবিলের সামনে গেল। ওকে চেয়ারে বসিয়ে রিনভি বলল, এখন শুধু হালকা টাচ আপ দিলেই আরো সুন্দর লাগবে। রিনভি ওর মতো হেয়ার স্টাইল করে দিল হিয়াকে, মাঝ বরাবর সিথি করে দিল, চুলগুলো হালকা কার্ল করে দিল। রেডি করার পর যেন ওকে আরো সুন্দর লাগছে। নাইট ক্লাবে গেট দিয়ে ঢুকছে রিনভি আর রুয়াস, হাত ধরে একদম ফর্মাল ভাবে। ঋষভের হাত ধরে হিয়া ঢুকছে। আয়াস প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওদের পেছন পেছন ঢুকলো। রুয়াস যে হাক করলো তার ফ্রেন্ডকে। হিয়া বহু বছর এভাবে আসে না বিধায় অস্বস্তি হতে লাগলো ওর। সেটা বুঝতে পেরে আয়াস ওর পাশে এসে দাঁড়ালো। রিনভি রুয়াসের ফ্রেন্ডদের সাথে কথা বলছে। আয়াস ওয়েটার থেকে হিয়ার জন্য একটা জুস নিয়ে ওকে দিল। হিয়া জুস খেতে লাগলো আর ঋষভকে খুঁজতে লাগলো, কিন্তু ঋষভকে আজ দেখে কে। ওয়াইন থাকায় সে ওয়াইন খেতেই ব্যস্ত। রুয়াসও ওয়াইন খাচ্ছে, রিনভিকে ওয়াইন অফার করেও সৌজন্যতার জন্য হাতে ওয়াইনের গ্লাস রাখলো, বাট খেলো না। আস্তে আস্তে পার্টি আর জমকালো হলো, মানুষের সমাগমও বেশি হতে শুরু করলো। ধীরে আওয়াজে ডিজে অন দ্য ফ্লোর গান বাজাতে লাগলো। সবাই যে যার মতো ডান্স শুরু করলো। ঋষভও ড্রিঙ্কস নিয়ে নাচা শুরু করলো। রুয়াস রিনভিকে ধরে ডান্স করছে, যেটা এনজয় করছে হিয়া। ভালোই লাগছে ওর। ঋষভ আর রুয়াস মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করায় এখন মাতালের মতো ডান্স করছে, যেটা থামানোর চেষ্টা করছে রিনভি। কিন্তু রিনভি থামাতে যেতেই রুয়াস ওকে নিয়ে কাপড় ডান্স শুরু করলো আর ঋষভ হাততালি দিতে লাগলো। রিনভি বারবার রুশ, স্টপ ইট বলে থামাতে চাইলো, কিন্তু উল্টো রুয়াস রোমান্টিক কাপল ডান্স শুরু করলো। ক্লাবের বেশিরভাগেরই এই অবস্থা। অ্যাডাল্টদের পার্টি হলে ওয়াইন থাকবে। আচমকা আয়াসের কল আসায়ও হিয়াকে রেখে একটু মিউজিক থেকে দূরে যেয়ে কথা বলার চেষ্টা করলো। তখনই শুরু হলো এক ঝামেলা। এক ছেলে ড্রিঙ্কস করে অন্য ছেলের জনের গার্লফ্রেন্ডকে কিস করেছে। এইটা নিয়েই ঝামেলা শুরু করেছে সেই মেয়েটার বয়ফ্রেন্ড। সে মারধর শুরু করেছে ওই মাতাল ছেলেটাকে। মাতাল ছেলেটার ফ্রেন্ড গ্রুপও মারধর শুরু করলো। দুই গ্রুপ মারামারিতে যুক্ত হতে বড় সড়ো একটা ঝামেলা তৈরি হলো। আচমকা একটা ছেলে ওয়াইনের বোতল ছুঁড়ে মারো আরেকটা ছেলের দিকে। ছেলেটি মাথা নিচু করে নিজেকে বাঁচালো, কিন্তু বোতলটি তখন হিয়ার দিকে আসলো। আচমকা এমন হওয়ায় ও নড়তে ভুলে গেল আর হাত দিয়ে মুখ ঢেকে ভয়ে চোখ খিচিয়ে বন্ধ করলো। খুব জোরে বোতলটা কোথায় গিয়ে ভেঙে গেল শব্দ করে। হিয়ার উপর কারণ গরম নিঃশ্বাস আসতে পড়ল। হিয়া কোনো ব্যথা না পাওয়ায় চোখ খুলতে দেখলো ওর সামনে আয়াস দাঁড়িয়ে আছে। মাথাটা হালকা নিচু করে ওর দিকে ঝুঁকে আছে, অসম্ভব রেগে আছে ও। চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে আছে। ভয়ে হিয়ার তখনও হৃৎপিণ্ড লাফাচ্ছিল, শ্বাস প্রশ্বাস ওঠানামা করছিল। আয়াস কথা শেষ করে আসতেই দেখতে পায় মারামারি শুরু হয়েছে। রুয়াসকে খুঁজতে লাগলো ও আগে। রুয়াসকে পেতে ও স্বস্তির শ্বাস পেল। আচমকা দেখলো হিয়ার দিকে বোতল আসতে ও ছুটে এসে হিয়ার সামনে এসে ওকে বাঁচাতে চাইল। হিয়ার সামনে আসায় বোতলটা আয়াসের পিঠে লেগে ভেঙেছে। হিয়া আয়াসের দিকে তাকাতেই আয়াস বলল, Are you okay? হিয়া ওপর নিচ মাথা নাড়িয়ে বলল হ্যাঁ। সাথে সাথে হিয়াকে রেখে আয়াস ক্ষিপ্র গতিতে এগিয়ে গেল ছেলেটির দিকে যে বোতল ছুঁড়ে মেরেছিল। আয়াস জেগেই ছেলেটিকে একটা ঘুষি মারল। মুহূর্তের মাঝেই ছেলেটি ফ্লোরে পড়ে গেল। আয়াস পড়ে যাওয়া ছেলেটির ওপর বসে একের পরে ঘুষি মারতে লাগলো, কোনো থামাথামি ছাড়া। এভাবে মারা দেখে হিয়া ভয়ে মুখে হাত চেপে রাখলো। আয়াস রেগে একাধারে ছেলেটিকে মারতে থাকে। সবাই ভয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ল।
হিয়া আর রিনভি দৌড়ে যে বাহু ধরে আটকাতে লাগলো আয়াসকে। হিয়া ওর হাত টেনে ওঠাতে ওঠাতে বলল, অ্যাশ, স্টপ ইট, মারা যাবো, প্লিজ স্টপ ইট। রিনভিও একইভাবে বলল। ব্রাদার প্লিজ স্টপ, ছাড়ো, ও মারা যাবে। বলিষ্ঠ ভান আয়াসকে কোনোভাবে থামাতে পারল না হিয়া বা রিনভি। শেষমেশ কিছু ওয়েটার এসে আয়াসকে টেনে তুলল। মার খাওয়া ছেলেটি রক্তাক্ত হয়ে সেন্সলেস হয়ে গেছে। আয়াস কি তবুও থামানো যাচ্ছে না? রিনভি হাত ধরে শান্ত হতে বলল। হিয়া তো ওর সামনে দাঁড়িয়ে ওকে শান্ত হতে বলল। ততক্ষণে ক্লাবের ম্যানেজার এসে থামালো সবকিছু। ছেলেটির ফ্রেন্ডরা ছেলেটিকে নিয়ে বাইরে বেরোতে লাগলো। আয়াস সেদিকে তাকিয়ে বলল, Fucking cunt. গালি দিলে আয়াস ঋষভ আর রুইয়াসের দিকে তাকালো। মাতার ঋষভ রুইয়াসের সেই তাকানোই আত্মা কাঁচা ছাড়া হয়ে গেল। গাড়ির ব্যাক সিটে বসে আছে হিয়া আর রিনভি। দুজনেরই চেহারায় স্পষ্ট দুশ্চিন্তা, আর দুজনেই গাড়ির কাজ ভেদ করে বাহিরে তাকিয়ে আছে। ড্রাইভার সিটে আয়াস রেগে বসে আছে। বাইরে বেঞ্চে ঋষভ আর রুইয়াস বসে আছে। তুষার পড়ছে খুব, দুটোই শীতে কাঁপছে। ওদের জ্যাকেট আয়াস গাড়ির ভেতরে রেখে দিয়েছে, কিন্তু ওদের আসতে দেয়নি। মাতলামা ভাব অনেকটাই কমেছে ওদের, কিন্তু একেবারে থামেনি। একসময় রুইয়াস আর সহ্য করতে না পেরে হেলে দূরে এসে গাড়ির কাছে নক করলো। সাথে সাথে আয়াস দরজা খুলে বেরিয়ে খুশি মারে রুইয়াসের মুখে। আচমকা আঘাতে টালমাটাল হয়ে নিচে পড়ে গেল ও। ভয়ে ঋষভ মেয়েদের মতো মুখ চেপে ধরল। হিয়া আর রিনভি দুজনেই গাড়ির থেকে নেমে গেল। রিনভি যে রুইয়াসের কাছে গেল, হিয়া আর ও মিলে দাঁড় করালো রুইয়াসকে। আয়াস কপালে দু আঙুল চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। আয়াস পাশের একটা শপ থেকে লেমন জুস নিয়ে আসলো। রুইয়াস আর ঋষভকে হিয়ারা বেঞ্চে বসিয়ে রেখেছে। আয়াস এসেই জুস দিলে ওদের। ওরা খাওয়ার পর আরও একটু ঠিক হলো। আয়াস ওদেরকে ধরে গাড়ির ব্যাক সিটে বসালো। ওদের সাথে পেছন রিনভি বসলো, আর হিয়া আয়াসের পাশের সিটে। ঋষভ আর রুইয়াস দুটোই ঘুমিয়ে পড়েছে। আয়াস গাড়ি স্টার্ট দিতেই হিয়া বলল, অ্যাশ, আমরা কোথায় যাচ্ছি? আমাদের ফার্ম হাউসে। হালকা রাগান্বিত কণ্ঠে বলল আয়াস। এখনো পুরোপুরি রাগ কমেনি ওর। হিয়া অবাক হয়ে বলল, কিন্তু ওখানে কেন? আয়াস এবার ওর দিকে তাকিয়ে একটু কাছে যেয়ে বলল, তোমাদের প্রাণপ্রিয় ভাই বন্ধুকে এই শীতে বাইরে বের করে দিলে তুমি খুশি হবে? হিয়া ঠোঁট ফুলিয়ে বলল, আমি কেন খুশি হব? ড্যাডের হারিস আঙ্কেল ওদের ড্রিঙ্কস করা দেখলে বাড়ি থেকে আজীবনের জন্য বের করে দিবে। তার থেকে আজকে ওখানে থাকাই ভালো। আয়াসের কথা হিয়াও বুঝদানের মতো মাথা নাড়ালো। আয়াসরা পৌঁছালো ওদের ফার্ম হাউসে। জনসমাগম স্থলের থেকে একটু দূরে নীরবতা ঘেরা একটা ডুপ্লেক্স বাড়ি। আয়াস গাড়ি থেকে নেমে ঋষভকে ধরো, আর হিয়ারা রুইয়াসকে ধরো। পাসওয়ার্ড দিতেই ভেতরে ঢুকলো ওরা। আয়াস নিচের একটা রুমে নিয়ে গেল ওদের। বিছানায় শুয়ে পায়ের থেকে জুতা খুলে দিল, তারপর ব্ল্যাঙ্কেটে গলা জড়িয়ে দিল। রুইয়াসকেও একইভাবে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হিয়াদের একটা রুম দেখিয়ে আয়াস উপরে নিজের রুমে চলে গেল। অনেক টায়ার থাকায় রিনভি হিয়া ওদের জন্য দেখানো রুমে চলে গেল। রাত পেরিয়ে প্রায় ভোর হয়ে গেল, এখনো বাইরে অন্ধকার। হিয়ারা একে তো ক্লাব থেকে দেরি করে বেরিয়েছে, তার উপর এখানে আসতেই 2.5 ঘন্টা লেগেছে। রিনভি ঘুমিয়ে গেছে, কিন্তু হিয়ার ঘুম আসছে না। ওর যে চোখের ঘুমকেও কেড়ে নিয়েছে। আচমকা একটা কথা মনে আসতেই তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল হিয়া। আয়াস নিজের বেডে বসে শার্টের বোতাম খুলতে লাগলো। তখনই ওর রুমে হিয়া কোনো শব্দ না করেই ঢুকলো। আয়াসের রুমের দরজা ভেজানো ছিল বিধায় হালকা করে হিয়া দরজাটা খুলে ফেললো। আয়াস ততক্ষণে শার্ট খুলে বেডে রাখলো। হিয়া তাকিয়ে দেখলো আয়াসের পিঠে কেটে গেছে অনেকটা, কয়েকটা জায়গায় কেটে রক্ত শুকিয়ে গেছে। তখন বোতল ভেঙে এভাবে কেটে গেছে ওর। ব্ল্যাক শার্ট পরায় রক্ত বোঝা যায়নি। তার উপর পরপর যা কাণ্ড হয়েছিল তাতে এই কথাটা বেমানান ভুলে গিয়েছিল সবাই। ও তো জোরে কাচের বোতল পিঠে ভেঙে গেলে পিঠ তো কাটবেই। কি সমস্যা? আয়াসের ভারী কণ্ঠে হিয়ার ধ্যান ভাঙল। হিয়া বলল, অ্যাশ, তুমি কি করে বুঝলে আমি এসেছি? তুমি তো এদিক ফিরেও তাকাওনি, আর না আমি কোনো শব্দ করেছি। কিভাবে জানতে পারলে? হিয়া কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না আয়াস। বেড থেকে উঠে ফার্স্ট এড নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। উত্তর না পেয়ে হিয়া বলল, আমি ভেতরে আসতে পারি? ছোট উত্তরের জবাব দিল আয়াস। হিয়া যে ওর সামনে দাঁড়িয়ে বলল, দাও, আমার কাছে দাও, আমি করে দিচ্ছি। নো নিড। আয়াসের স্বল্প কথায় মেজাজ খারাপ হলো হিয়ার।
আয়াসকে এক প্রকার জোর করতে লাগলো, কিন্তু আয়াসের সম্মতি না থাকায়ও 1 ইঞ্চিও লড়তে পারল না ওকে। না পেরে হিয়া ঠোঁট ফুলিয়ে বলল, এমন কুমিরের মতো শক্ত বানিয়েছো কেন? নিজের বাহুতে কাউকে আসতে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য। বিড়বিড় করে বলা আয়াসের কথা বুঝতে না পেরে হিয়া বলল, কি বিড়বিড় করছো? কিছু না, তুমি হঠাৎ এখানে কেন? মেডিসিন বের করতে করতে আয়াস বলল। হিয়া ওর দিকে তাকিয়ে বলল, তোমার কোথাও কেটে গেছে কিনা দেখতে এসেছিলাম। দেখা হয়েছে, এবার যাও। আয়াসের কথায় ক্ষেপে হিয়া বলল। হাউ রুড! অ্যাশ, তুমি অনেক বাজে হয়ে গেছো। আচ্ছা। হিয়া ক্ষেপে বলল, কি আচ্ছা? ওকে, যাও এখন, আমি ঘুমাবো। আয়াস রাশভারী কণ্ঠে বলে উঠল। হিয়া আয়াসের হাত ধরে বলল, আগে তোমাকে ট্রিটমেন্ট করে নিই, তারপর যাব। এসো প্লিজ। আয়াস একইভাবে দাঁড়িয়ে আছে দেখে হিয়া নিজের গায়ের জোর প্রয়োগ করে ওকে টানতে টানতে বলল, অ্যাশ, প্লিজ এসো। করুণ সুরে বলা হিয়ার কথা আর ফেলতে পারল না আয়াস। হিয়া আয়াসকে টেনে বেড়ে বসালো, তারপর ফার্স্ট এড নিয়ে নিজেও বেড়ে এসে উঠে আয়াসের পিছে গেল। 5 ফিট 1 ইঞ্চির হিয়া 5 ফিট 11 ইঞ্চির আয়াসকে নাগাল পাবে না বলেই খাটে বসালো। হিয়া অ্যান্টিসেপটিক একটা তুলোয় নিয়ে আয়াসের কাছে যেতেই তীব্র পারফিউমের গন্ধ পেল। ডিওর সোভাজ অ্যালেক্সির এক্স বাক্কারাট পারফিউম এটা। খুবই ঝাঁঝালো আর কড়া স্ট্রং একটা পারফিউম। আয়াস যখন ওকে হার্ট হওয়া থেকে বাঁচাতে এসেছিল তখন ওই পারফিউমটাও পেয়েছিল। কড়া ঝাঁঝালো হলেও হিয়ার গন্ধটা খুব মনে ধরেছে। আয়াসের পিঠের আর একটু কাছে যে নাক টানতে আয়াস বলল, এটা খুব ডার্ক স্ট্রং একটা পারফিউম, এভাবে গন্ধ নিলে মাথা ব্যথা শুরু হবে তোমার। ওদিকে না তাকিয়ে আয়াস কিভাবে বুঝতে পারলো ও কি করছে? হিয়া অবাক হয়ে বলল, অ্যাশ, তুমি আমার দিকে না ফিরে কিভাবে বুঝতে পারছো আমি কি করছি, কখন এসেছি? আগের নয় এবারও আয়াস চুপ করে থাকলো। হিয়া রাগ নিয়ে অ্যান্টিসেপটিক দিতে লাগলো আয়াসের পিঠের ক্ষতয়। অ্যান্টিসেপটিক লাগাচ্ছে আর ফুল দিচ্ছে হিয়া, কিন্তু আয়াসের কোনো প্রতিক্রিয়া না দেখে হিয়া মলম পট্টি করতে করতে বলল, লোহার মতো এমন শক্ত হয়ে গেছো কেন তুমি? মাঝে মাঝে লাভার মতো গলেও তো যেতে পারো। লাভা থেকে লোহা তৈরি হয়। আয়াসের কথা হিয়া কিছু বুঝতে না পেরে বলল, লাভা থেকেই লোহা তৈরি হয় মানে কি? মানে তোমাকে বুঝতে হবে না, হয়ে গেলে রুমে যাও, আমি ঘুমাবো। আয়াসের কথায় হিয়া ঠোঁট উল্টে বলল, আর একটু, তারপর যাচ্ছি। ঋদ্ধ শুয়ে আছে ওই বিছানায়, পাশে রিধি ঘুমিয়ে আছে। বমি করছে খুব ও। ঋদ্ধর মাথায় ঘুরছে হিয়ার কথা। স্নিগ্ধ থেকে জানতে পেরেছিল হিয়া নাকি শ্বাসকষ্টের জন্য 3 দিন হাসপাতালে ছিল। এই 3 দিনও শুধু বলেছে ও নাকি খুব কষ্ট হচ্ছে। বারবার একই কথা বলে কান্নাকাটি করেছে ও। আর এই শ্বাসকষ্ট ওদের জন্যই হয়েছে। ও যখন জানতে পেরেছে রিধির প্রেগনেন্সির কথা তখন থেকে অসুস্থ হয়ে গিয়েছিল। আহমেদ বাড়ির কেউ কথা বলছে না ওদের সাথে। অবশ্যই এটাই স্বাভাবিক। রাবেয়া বাড়ি হেল্পিং হ্যান্ডকে দিয়ে রিধির জন্য খাবার পাঠায়, নিচে আসে না। রিধি যত যাই করুক, রাবেয়া তো মা। 9 মাস গর্ভে ধরেছে এই মেয়েকে, তিনি কিভাবে বের করে দেন? তাও এই সময় রিধি যা খাচ্ছে তার সম্পূর্ণ বমি করছে। রাবেয়া ঠিকই মেয়ের যত্ন নিচ্ছেন, কিন্তু অন্যের মাধ্যমে। ঋদ্ধ যা করেছে তা ক্ষমার অযোগ্য। তবু এই সময় তিনি চাইলেও বের করে দিতে পারছেন না। বাড়ির কর্তারা জানিয়েছেন বাচ্চা হয়ে যাওয়ার পর ঋদ্ধদের চলে যেতে বলবেন। ঋদ্ধ ভাবছে পুরাতন কথা। হিয়া সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরতো, কিন্তু ঋদ্ধ পছন্দ না বিধায় বাঙালি পোশাক পরা শুরু করে। অবশ্য পোশাক নিয়ে ঋদ্ধ কখনো হিয়াকে কিছু বলেনি। হিয়া নিজ ইচ্ছায় নিজেকে বদলেছিল ঋদ্ধর জন্য। খাবার রান্না শিখেছিল, শাড়ি পরা শিখেছিল। ঋদ্ধ শাড়ি পছন্দ করে বিধায় হিয়ার আলমারি ভর্তি শাড়ি ছিল। নিজের স্টাইল দিয়ে কাটা চুলগুলোর স্টাইল চেঞ্জ করেছিল হিয়া। এত কিছু পরেও ঋদ্ধ কখনোই হিয়ার জন্য হৃদয়ে কোনো অনুভূতি দেখেনি। সামান্য অনুভূতি দেখলেও ও হিয়াকে নিয়ে বাকি জীবন পার করত, কিন্তু হিয়ার জন্য ওর কোনো ফিলিংস ছিল না। হাজারবার চেষ্টা করেছে হিয়াকে পছন্দ করার, কিন্তু পারেনি, ব্যর্থ হয়েছে। নিজের হৃদয়ের উপর জোর জবরদস্তি করেও লাভ হয়নি, উল্টো রিধির প্রতি দুর্বল হয়ে পড়ে। ঋদ্ধ ওর দিকে ফিরে ঘুমিয়ে থাকা রিধির দিকে তাকালো। শোয়া থেকে একটু নিচে নেমে আসে। রিধির পেটের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার সোনা, যেন আমাকে ভালোবেসে আমাকে পাওয়ার জন্য একটা মেয়ের তীব্র যন্ত্রণা কষ্ট পেতে দেখেছি, তবুও তার প্রতি আমার মন গলেনি, ফিরিয়ে দিয়েছি আমি তাকে। চোখ বন্ধ করে ক্ষণিকের জন্য চুপ করে থেকে ঋদ্ধ আবারও বলল,
একজন আমাকে অসম্ভব ভালোবাসার পরেও তাকে আমি কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। রিধির পেটে আলতো ভাবে হাত বুলিয়ে ফিরে বলল, সোনা, আমি খুব কষ্ট দিয়েছি তাকে, খুব, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমি তোমার আম্মুকে ভালোবেসে ফেলেছিলাম। আমাদের এই সম্পর্কের যদি সামনে পূর্ণতা না পাই সেই ভয়ে আমরা লুকিয়ে বিয়ে করে নিয়েছিলাম। সোনা, আমি তাকে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার প্রতি তার ভালোবাসা প্রত্যেকবার আমাকে বাধা দিয়েছে। যে কষ্টটা এখন সে পাচ্ছে সেই কষ্ট আর 2 বছর আগে পাক, আমি চাইনি বিধায় তাকে কখনো জানাইনি। জানি আমি আজীবন প্রায়শ্চিত্ত করলেও আমার এই পাপের ক্ষমা হবে না। আল্লাহ আমাকে আমাদের যে শাস্তি দিবে তা মাথা পেতে মেনে নিব। তুমি যেন কখনো বাবাকে ভুল বোঝো না সোনা। দুপুর 12টায় ঘুম ভেঙেছে হিয়াদের। রিনভি তখনও ঘুমিয়ে আছে। হিয়া উঠে ওয়াশরুমে যাবে তখনই বাইরে খুব চিৎকার চেঁচামেচি শুনতে পায়। রিনভি আওয়াজ পেয়ে ধরফড় করে উঠে বসে। বাইরে রুইয়াস ঋষাবের আওয়াজ তীব্র হতেই ওরা দৌড়ে বাহিরে ড্রয়িং রুমে যায়। যে দেখে আয়াস একটা শোপিস নিয়ে ওদের পিছু ছুটছে, উদ্দেশ্য কষিয়ে একটা আছাড় মারবে ওদের। রিনভি হাই তুলে যে সোফায় বসলো, কোষণ করে নিয়ে সামনে ঝামেলা দেখতে লাগলো। রিনভিও চায় আয়াস আচ্ছা করে দিক ওদের। রুইয়াস দৌড়ে হিয়ার পেছে পালালো, আর ঋষভ আয়াসের হাতে শক্ত পুরুষারি একটা ঘুষি খেলো। হিয়া আটকে উঠে বলল, অ্যাশ, পাগল হয়ে গেছো? লম্বা চওড়া রুইয়াস দিব্যি হিয়ার পেছনে দাঁড়িয়ে সব দেখলো। ও আতঙ্কিত হয়ে আয়াসকে বলল, সাথে সাথে ওর দিকে শোপিস ছুঁড়ে মারলো আয়াস। হিয়া ভয়ে থমের দাঁড়িয়ে পড়ল, আর রুইয়াস ওর কাঁধ চেপে ওকে নিয়ে বসে পড়ল। আয়াস জানতো এমনটাই হবে, ওর জন্যই ও শোপিসটা ছুঁড়ে মারার আগে ভাবলো না। রুইয়াসের উপস্থিত বুদ্ধি খুবই প্রখর। ও নিজেকেও বাঁচাতে পারবে, সাথে যে আছে তাকেও বাঁচাতে পারবে। ঋষভ এবার কড়া কণ্ঠে বলল, তোর সমস্যা কি? একটু ড্রিঙ্কস হয়তো করেছে, তাতে এত রিয়্যাক্ট করার কি আছে? ড্রিঙ্কসই যদি করতে যাবে তাহলে সাথে করে এদের নিয়ে যাওয়ার কি দরকার ছিল? ওয়াইনের বোতলে যদি হিয়ার মুখে লাগতো তখন? তোদের তো সেন্সও ছিল না, ইডিয়েট। বলেই সিঙ্গেল সোফায় বসলো। হিয়া সোফায় রিনভির গা ঘেঁষে বসলো, আর রুইয়াস আপাতত ওর পেছনেই বসলো। আয়াসের সামনে যাওয়া আর সিংহের সামনে দাঁড়ানো একই কথা। গাড়ি চলছে শহরের বুক চিরে। ঋষভ রুইয়াসরা আয়াসের জামা কাপড় পরেছে, আর হিয়াদের জন্য পাশের একটা শপ থেকে ব্যাগি জিন্স আর শার্ট এনে দিয়েছে। আপাতত গাড়ি চলছে মুনলিট উইসপার্সের দিকে। লস অ্যাঞ্জেলেস সিটির বুকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা একটি 4th তলা বিশিষ্ট রেস্টুরেন্ট মুনলিট উইসপার্স। এখানে সকল প্রকার খাবার পাওয়া যায়, ওয়েস্টার্ন, চাইনিজ, ইটালিয়ান সহ আরো অনেক অনেক। সম্পূর্ণ কাচের তৈরি একটি ভবন, যেটার বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারলেও ভেতর থেকে মানুষ ঠিকই সব দেখতে পায়। এই রেস্টুরেন্টে ভিআইপি জোন আছে, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো সেলিব্রিটি আসা যাওয়া করে। আয়াস গাড়ি থেকে নামলো। নেমে গাড়ির চাবিটা এগিয়ে দিতেই কেয়ারটেকার সেটা নিয়ে পার্কিং জোনে চলে গেল। আয়াসরা যে 3 তলায় বসলো। রুইয়াস যে আগে চেয়ার টেনে রিনভিকে বসালো। হিয়া নিজে চেয়ার টেনে বসে ওদের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল, সাসে জেন্টলম্যান। রুইয়াস চেয়ারে বসে বলল, হতেই হবে। আমার জেন্টলম্যানের কাছে এই জেন্টলম্যান কিছুই না। রিনভি হেসে ফেলল ওর কথায়। ওদের বসার পর পরই আয়াস কল করলো কাউকে। মুহূর্তের মাঝে মধ্যবয়স্ক একটা লোক এগিয়ে এসে বলল, Hey young man, how are you all? আয়াস উঠে হাঁক করে বলল, ভেরি গুড, হাউ অ্যাবাউট ইউ? রুইয়াস মাঝ পথে আলাপচারিতা থামিয়ে লোকটিকে বলল, আঙ্কেল পল, ইউ আর সার্ভিং, প্লিজ ব্রিং সাম ফুড। মুনলিট উইসপার্সের ম্যানেজার পল আমগারিব, তিনি হেসে দ্রুত চলে গেলেন। মুনলিট উইসপার্স হলো আয়াসের বাবার রেস্টুরেন্ট। তাদের রেস্টুরেন্টের সাথে 2টা হসপিটালও আছে, যেটা একই নাম দিয়ে নামকরণ করা হয়েছে। আয়াসের মা ইশরাও পেশায় একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার। নিজের ফ্যাশন হাউসও আছে, যেখানে রীতিমতো 1000-এরও বেশি কর্মচারী কর্মরত আছে। আয়াস মাঝে মধ্যে বাবাকে হেল্প করে, বাট পুরোপুরি কাজের ভিতরে এখনো ঢুকেনি। রুইয়াস একজন হিপ হপ ড্যান্সার, শখের বসে ড্যান্স করে। ও এটাকে প্রফেশন হিসেবে নিবে কিনা ও জানে না এখনো। পেছন থেকে আচমকা একটা মেয়ে রিনরিনে কণ্ঠে ইংরেজিতে বলে উঠল, হে আয়াস এহমায়েত, এটা তুমি না? আয়াস সহ সবাই পেছন ফিরে তাকালো।
একটি গোলাপি চুলের অধিকারী মেয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আয়াস মুহূর্তের মাঝে খুশি হয়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। হ্যাঁ ক্যাথলিন, কতদিন পরে দেখছে, খবর কি তোমার? তোমাকে তো দেখাই যায় না। ভারী কি কণ্ঠে বলল আয়াস। ঋষভও উঠে এসে মেয়েটার সাথে কুশল বিনিময় করলো। দেখে বোঝা যাচ্ছে খুব ভালো ফ্রেন্ড হয় এরা। ঋষভ হেসে মেয়েটাকে বলল, ও ক্যাট, তুমি এখনো চেঞ্জ হওনি? আয়াসকে এখনো পুরো নাম ধরে ডাকি। মেয়েটি হেসে বলল, কি করার বলো, আমার ওর নামটা খুবই পছন্দ, আয়েশ আহমেদ। আয়াস হেসে বলল। প্লিজ আমাদের সাথে জয়েন হও। মেয়েটি হেসে সাই জানিয়ে বসলো আয়াস ঋষভের মাঝে টেবিলে। আয়াস ধীরে ধীরে সবার সাথে পরিচয় করিয়ে দিল। হিয়াকে পরিচয় করিয়ে দিতেই মেয়েটি অবাক হয়ে হিয়াকে বলল, তুমি হিয়া? আমার বিশ্বাসই হচ্ছে না, আমি তোমাকে দেখেছি। হিয়া হতবাক হয়ে বলল, কোন সিস্টার? আমাকে চেনো নাকি তুমি? অবশ্যই, দ্য গ্রেটেস্ট হিয়া, যার জন্য পুরো একটা মানুষ সম্পূর্ণ বদলে গেছে, সেই হিয়া তুমি। হিয়া এতটাই অবাক হলো যে ও কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। তারপর বলল, আমি ঠিক বুঝলাম না, আমার জন্য কি সম্পূর্ণ বদলে গেছে? আরে কেউ না, ও মজা করছে তোর সাথে। ওর প্রথম দেখায় মজা করতে পছন্দ করে। হিয়ার কথাটা একদমই পছন্দ হলো না। ক্যাথালিনের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটি মজা করছে না। হিয়া আর কিছু বলার আগে খাবার চলে আসলো। হিয়া কিছু বলতে যাবে তার আগে আয়াস বলল, খাবার এসে গেছে, আগে খাবার খেয়ে নাও, তারপরও ওকে প্রশ্ন করো। সন্ধ্যা সন্ধ্যা ভাব। বাইরে আধার নামতে শুরু করেছে। আবহাওয়াটা গুমোট হয়ে আছে। 22 বছরের একটা যুবক দাঁড়িয়ে আছে কাচের বড় দরজার দিকে মুখ করে। বাইরের আধার নামা দেখছে ছেলেটি। আচমকা রুমে একজন মধ্যবয়স্ক নারী আসলেন। এসে দাঁড়িয়ে থাকা যুবকটির কাঁধে হাত রাখলো। যুবকটি না তাকিয়ে বলল, মম, ওইটা কিভাবে করতে পারলো? কিভাবে, কেন করছো এমন? মহিলাটি কোনো উত্তর দিতে পারলেন না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করলেন, বাবা। সাথে সাথে ছেলেটি মহিলাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এই প্রথম মহিলাটি তার ছেলেকে কাঁদতে দেখলেন। মম, তুমি তো কথা দিয়েছিলে ওকে আমার করে দিবে, আজীবনের জন্য আমার হয়ে থাকবে, আমার জীবন সঙ্গিনী হয়ে থাকবে। প্লিজ মম, তুমি ওকে এনে দাও। আমি ভালোবাসি ওকে মম, আমি খুব ভালোবাসি। ও এমনটা করতে পারে না মম। কি আছে ওর ছেলের ভেতর যা আমার নেই? বলো মম, বলো। তুমি কথা দিয়েছিলে মম, ওকে আমি এনে দাও। আই প্রমিস, আমি ওকে আর ছাড়বো না, আই প্রমিস। মহিলাটি অসহায় হয়ে পড়লেন। 22 বছরের এক যুবকের আহাজারি দেখছেন। তিনি ধীরে বললেন, আম সরি বাবা, আমি কথা রাখতে পারলাম না। মুহূর্তের মাঝে ছেলেটি তার মাকে ছেড়ে খুশি মারল আয়নায়। সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়নাটি, আর ছেলেটির হাত ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গেল। মহিলাটি আর্তনাদ করে মুখে হাত চেপে দাঁড়ালেন। ছেলেটি হাঁটু গেড়ে বসে আর্তনাদ করে বলল, না, আমি ওকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না, আমি ছাড়তে পারবো না ওকে। আমি ভালোবাসি মম ওকে। ওকে ছাড়া আমি মারা যাবো মম, আমি বাঁচবো না ওকে ছাড়া। প্লিজ আমাকে এনে দাও মম। মহিলাটি মুখে হাত চেপে কান্না করছে। তখনই একটা প্রাপ্তবয়স্ক লোক রুমে আসলো। প্রাণপ্রিয় ছেলের রক্তাক্ত করুণ অবস্থা দেখে ছুটে গেলেন ছেলের কাছে। নিজের প্যান্ট থেকে রুমাল বের করে ছেলের হাতে পেঁচিয়ে দিয়ে বললেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করেছো এই নিজের তুমি? ছেলেটি তার বাবার বুকে মাথা রেখে বলল, ড্যাড, I'm deeply obsessed to her. I can't live without her. I won't survive without her. I can't. ছেলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন লোকটি। ছেলেটি একইভাবে বলল, প্লিজ ড্যাড, তুমি কি এনে দাও। প্লিজ ড্যাড, তোমার তো অনেক পাওয়ার। প্লিজ ড্যাড, আই নিড হার। আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। আই ক্যান্ট লিভ উইদাউট হার। ছেলেটি এবার বললেন, চুপ করো, চলো আগে হসপিটালে চলো। ছেলেটি একইভাবে কান্না করে বলল, ও এমনটা করতে পারে না, প্লিজ ওকে তোমরা এনে দাও প্লিজ। আচমকা ঘুম থেকে ধরপড়িয়ে উঠল আয়াস। হুট করে দম যেন বন্ধ হয়ে যাচ্ছে তার। একটা বিশ্রী স্বপ্ন দেখেছে ও। মুহূর্তের মাঝে উঠে ও ওয়াশরুমে চলে যেয়ে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়ালো। দেয়ালে হাত ভর করে দাঁড়ালো ও। এমন স্বপ্ন যেন না দেখে ও আর না দেখে। এই স্বপ্নটা ওর ক্ষত আবার রক্তাক্ত করে দিচ্ছে।
বহু কষ্টে ও নিজেকে সামলেছে। অতীতের বিভৎস দিনগুলো ও আর মনে রাখতে চায় না। আর না, ও কখনোই ও দিনগুলোকে মনে রাখতে চায় না। সামনে রিনভির বার্থডে আসায় হিয়া প্ল্যান করবে রুয়াসের সাথে আপাতত। তাই হিয়া বেরিয়েছে রুয়াসের বাড়িতে। কলিং বাজানোর পরপরই একটা মেয়ের দরজা খুলে দিল। হিয়া যেয়ে দেখলো ইশরা টেবিল থেকে কাগজপত্র ঠিকঠাক করছে। হিয়া যেয়ে বলল, আন্টি, রুশ কি বাড়িতে আছে? ইশরা এতক্ষণ হিয়াকে খেয়াল করেনি। হিয়া কথা বলতেই উনি তাকালেন ওর দিকে, মিষ্টি হেসে বললেন, হ্যাঁ আছে তো, দরকার? আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। হিয়া থামিয়ে বলল, না আন্টি, আমি নিজেই যাচ্ছি, তোমার কষ্ট করা লাগবে না, তুমি মনে হয় খুব বিজি। ইশরা হেসে বললেন ইশরা, তেমন কিছু না মামুনি, আজ একটা ফ্যাশন শো আছে, তারই কাগজ চেক দিচ্ছি। অল দ্য বেস্ট, তোমার শো অনেক ভালো হোক। তুমি কখন যাবে? ধন্যবাদ, আমি এই বের হব। হিয়াও হেসে জানালো সে নিজেই যাচ্ছে রুশের রুমে। হিয়া সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে যেতে শুনলো লাউড স্পিকারে কেউ বলিউড সং ছেড়েছে। মেরে খাবো মে জুয়াই। হিয়াও গানের সাথে সাথে তাল দিয়ে মাথা নাড়াতে নাড়াতে উপরে উঠলো। সিঁড়ি বেয়ে ডানের কোনার রুমটা রুয়াসের, যেখানে লাউড স্পিকারে গান চলছে, আর বামের কোনায় আয়াসের রুম। দু ভাইয়ের রুমের ভেতর 3টা ঘরের দূরত্ব। হিয়া যেয়ে দাঁড়ালো রুয়াসের রুমে দরজায়। দরজাটা ভেজানো ছিল। ও কয়েকবার নক করলো, বাট রুশ কোনো রেসপন্স করলো না। এবার হিয়া দরজাটা ঠেলে দিল। দরজা সরে যেতেই হিয়া চোখ বড় বড় করে তাকালো ভেতরে। ও যেন বিশ্বাসই করতে পারছে না। নিমেষেই চোয়াল ঝুলে মুখ খাওয়া হয়ে গেল। আয়া সুন্দর শাওয়ার থেকে বেরিয়েছে, সফেদ তোয়ালে কোমরে পেঁচিয়ে রাখা। আয়াস যে আলমারি থেকে শার্ট বের করতেই দেখলো আয়নায় হিয়া দাঁড়িয়ে আছে। সাথে সাথে পেছন ঘুরে দেখলো হিয়া সত্যি সত্যি রুশের রুমের সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে। এভাবে হাঁ হয়ে কি দেখছে ও? আয়াস তোয়ালে পড়া অবস্থায় পা বাড়ালো হিয়ার দিকে। আয়াস হিয়ার পেছনে দাঁড়ালো। হিয়া উচ্চতায় ছোট হওয়ায় আয়াস দিব্যে ওর পেছনে দাঁড়িয়ে সব দেখতে পারলো। কেউ এসেছে, হিয়া সেটা দেখার প্রয়োজন মনে করলো না। সে হাঁ হয়ে সামনের দৃশ্য দেখতে লাগলো। আয়াস হিয়ার পেছনে দাঁড়িয়ে ভেতরে দেখতেই দাঁতে দাঁত পিষলো। ও হাত মুষ্টিবদ্ধ করে হিয়ার পেছনেই দাঁড়ালো। আরিশ বকাবকি করতে করতে বাড়িতে ঢুকলো। এভাবে বকাবকি করতে দেখে ইশরা ভ্রুকুচকে বললেন, কি হয়েছে, এভাবে রেগে আছো কেন? আরিশ চেঁচিয়ে বললেন, তো রাগ করবো না, দুটো টাকরা জুয়ান ছেলে থাকতে আমাকে এত কষ্ট করতে হবে কেন? বারবার করে বলি এখন থেকে একটু একটু করে বিজনেসটা দেখতে, কিন্তু না, তোমার ছেলেরা তো তা করবে না। তা করলে তো তাদের লাইফ চিল করা হবে না। আয়েশ যাও একটু করে, রুয়াস তো তাও করে না। ইশরা স্বামীর কাছে যেয়ে বললেন, কি ফাইল ভুলে গেছো তাই তো? এখন এখানে বসো, আমি নিয়ে আসছি। বলে উপরে পা বাড়ালেন তিনি। রুশের ঘরের সামনে আয়াস হিয়া দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে এগিয়ে গেলেন তিনি। ডিয়ার পাশে দাঁড়াতেই তারও চোয়াল ছুলে গেল। হা হয়ে তাকালো ভিতরে। আরিশ বিরক্ত হলো ছেলেদের মতো, মাও বেখেয়ালি। 1 মিনিট হলো গেছে, তবুও ফেরার নামগন্ধ নেই। এবার মেজাজ খারাপ করে তিনিও উঠলেন উপরে। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে গেলেন তিনি। হতভম্ব হয়ে গেলেন তিনি। হা হয়ে সামনে দেখলেন রুয়াস একটা সাদা তোয়ালে মেয়েদের মতো বুকের থেকে হাঁটুর উপর অবধি পেঁচিয়ে পড়ে আছে, আর মেয়েদের মতো চুলে তোয়ালে পেঁচিয়ে উপরে উঠানো। রুয়াস গানের সাথে তাল মিলিয়ে নাচছে, ঠিক গানের নায়িকা কাজলের মতো। ও নাচে এতটাই মতো যে এত মানুষ ওর পেছনে দাঁড়িয়ে আছে যে সে টেরও পায়নি। সবশেষে রুয়াস চোখ বুঝে দরজার দিকে ফিরে একদম গানের মতো দুপাশ থেকে তোয়ালে খুলে ধরলো। আয়াস সাথে সাথে হিয়াকে চোখ ধরে ওর দিকে ফেরালো। ওর বুকের দিকে ফিরে দাঁড়াতেই হিয়ার চোখ ছেড়ে দিল আয়াস। হিয়া ফিরে তাকাতে চাইল রুয়াসের দিকে। ও কি তোয়ালের নিচে কিছু পড়েছে? কিন্তু আয়াস ওকে ফিরতে দিল না, শক্ত করে ওর বুকে আটকে রাখলো। প্রথম দিকে হিয়া ছটফট করলেও ও যখন দেখলো আয়াসের নগ্ন বুকে মাথা রেখে আছে, তখন আর লজ্জায় নড়াচড়া করলো না। রুয়াস নাচ শেষ করে বড় একটা দম ফেলে চোখ খুলে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। আয়াস হিয়াকে ওর দিকে ফিরিয়ে রেখেছে আর নিজে রেগে তাকিয়ে আছে। রুয়াস তাড়াতাড়ি আন্ডার প্যান্টের উপর নিজের 2 কোয়ার্টার প্যান্ট পরলো। ইশরা অবাক হয়ে বললেন, তুমি কি জেন্ডার চেঞ্জ করেছো? সাথে সাথে হিয়া পিছনে ঘুরে তাকালো। আয়াস আর বাধা দিল না।
আরিশ দাঁতে দাঁত পিষে বললেন, ডাইনিং এ তোমার বসে লাইফে আছে চিল করা? হিয়া। ওকে একটু আগে চিকেন স্যুপ দিয়ে গেছে। ও না খেয়ে চামচ নাড়াচাড়া করতে লাগলো আর মাথা নামিয়ে মিটি মিটি হাসতে লাগলো। আর সেদিকে একবার তাকিয়ে খাওয়ায় মনোনিবেশ করলো। রুইয়াসও খাচ্ছে। তখন ওর বাবা হুমকি দিয়ে গেছে তিনি আজ বাড়ি আসতে রুইয়াসের খবর আছে। আর ওর মা তো বলেই দিয়েছেন কোনো জেনেটিক্যালি সমস্যা হলে ওনাকে বলতে, উনি ভালো ভালো ডাক্তার দেখাবেন, দরকার পড়লে দেশের বাইরে নিয়ে যাবেন। রুইয়াস এখন খুবই চিন্তিত। ও শুধু মজা করে এমন করেছে। মেয়েদের গানে কি ছেলেরা নাচতে পারে না? ও তো শুধু একটু নেচেছে এই যা, তাতেই সবাই যা শুরু করেছে ওর সাথে। আয়েশ তো সেই কথাটা গালি দিয়েছে, তারপর আর কথা বলছে না। হিয়াকে এভাবে হাসতে দেখে রুইয়াস খাবার রেখে বলল, হাট, তুমি এভাবে হাসতো কেন? রুইয়াসের বলতে দেরি হিয়ার দম ফাটানো হাসি দিতে 1 সেকেন্ডও লাগেনি। হাতের চামচ রেখে চেয়ারে মাথা এলিয়েও হাসছে। সম্পূর্ণ ডাইনিং রুমেও হাসির আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে। রুইয়াস ওর হাসি দেখে অসহায় ফেস করে ওর দিকে তাকালো। হিয়া হাসার দরুন মুখ লাল হয়ে গেছে। সেদিকে আয়াস না তাকিয়ে বলল, এবার থামো, না হয় গাল ফেটে রক্ত বের হবে। আয়াসের কথা হিয়া ক্ষণিকের জন্য থামার চেষ্টা করলো। অত্যধিক মাত্রায় হাসার জন্য ওর চোখে পানি চলে এসেছে, কিন্তু হিয়া তবুও হাসি থামাতে পারল না। রুইয়াসকে উদ্দেশ্য করে বলল, উফ রুশ, তোমার ডান্স স্টেপগুলো সেই ছিল। আগে জানলে এই গানের জন্য আমি তোমাকে নিতে বলতাম। নায়িকার পা দাপানোটা জাস্ট সেই ছিল। বলেই আবারও আগের নাই হাসতে লাগলো। আয়াস রুইয়াসী হাসির দিকে তাকালো। সেদিনের পর এই 1.5 মাসে প্রথম হিয়ার প্রাণ খোলা হাসি দেখল। রুইয়াস মিন করে বলল, প্লিজ হিয়া, এ ব্যাপারে রেনকে কিছুই বলো না, আর রিচ ব্রোকেও কিছু বলো না প্লিজ। রুইয়াস কি সিরিয়াস সেটা বুঝে হিয়া হাসি থামিয়ে আশ্বস্ত করলো ও কাউকে কিছু বলবে না। নিধি দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে, ওর নানু বাড়ি ঘুরতে এসছে। ঋদ্ধ সহ সবাই আসছে। পুকুরটা অনেক বড় আর গভীর। নিধি দাঁড়িয়ে আছে। আচমকা পেছন থেকে নিধি ভয় দিলেও ব্যালেন্স হারিয়ে পুকুরে পড়ে যায়। নিধি ভয়ে চিৎকার দিয়ে ওঠে। নিধি তো সাঁতার জানে না, আর না নিধি জানে নিধি প্রায় ডুবে যাবে। আচমকা ঋদ্ধ এসে ঝাঁপ দিল পুকুরে। ততক্ষণে রিধি কিছুটা তলিয়ে গেছে। ঋদ্ধ যে টেনে ওঠালো ওকে। পুকুরে ভাসতে ভাসতে রিধিকে জড়িয়ে ধরলো। মুখে কয়েকটা চাপড় দিয়ে বলল, এই রিধি, তাকাও আমার দিকে রিধি। কিন্তু রিধির কোনো সারা শব্দ নেই। ঋদ্ধ ওকে নিয়ে সাঁতরে ওপরে উঠল। ততক্ষণে স্নিগ্ধ ভেতরে যেয়ে সবাইকে ডাকতে লাগলো। ঋদ্ধ ওকে কোলে করে নিয়ে ওপরে শুইয়ে দিল। পেটে চাপ দিতে দিতে কান্নারত নিধিকে বলল, নিধি কাঁদিস না, এখানে আয়, ওকে সাজতে ফার্স্ট। ততক্ষণে বাড়ির সবাই চলে এসেছে। নিধির শ্বাস নিচ্ছে। নিধির জ্ঞান আসতেই ঋদ্ধ ওকে ধরে বসানো। ঠিক আছো? ঋদ্ধা প্রশ্ন করে নিধি কোনো উত্তর দিল না, শুধু কাশল। রাবেয়া ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। কান্না কান্না কণ্ঠে বললেন, কি দরকার এখানে আসার? যদি কিছু হয়ে যেত তখন? রিধি আর জানল না ও কিভাবে পড়ে গেছে। শীত শীত আবহাওয়া আছে বলে ঋদ্ধকে পাচাকোলা করে তুলে নিয়ে বাড়ির দিকে চলল। ঋদ্ধ রিধিকে বলল, গলা ধরো। রিধিও কথা শুনে গলা জড়িয়ে ধরল ঋদ্ধ। 10 বছর আগের ঘটনা মনে করেই পেটে হাত দিল রিধি। ওই ঘটনার 10 বছর পুড়ে গেছে। ওই ঘটনার পর থেকে ঋদ্ধর প্রতি রিধির অনুভূতি তৈরি হয়েছিল। একটা সময় সেই অনুভূতিটা তীব্র হয় নাম নেয় ভালোবাসায়। রিধি বাড়ির বড় মেয়ে ছিল বিধায় খুবই আদরের ছিল। সেজন্য রিধি পরিবারের সব থেকে ভদ্র মেয়ে ছিল, যে কখনো বড়দের চোখে তাকিয়ে কথা বলেনি, না কখনো কাউকে আপনি ছাড়া সম্বোধন করেছে। ঋদ্ধ সবসময় ভদ্র মেয়ে পছন্দ করত, যা পোশাক আশাকে কোনো প্রকার উচ্ছৃঙ্খল থাকবে না, মার্জিত থাকবে, কথাবার্তা মার্জিত হবে। রিধিও নিজেকে তেমন তৈরি করেছিল। কেউ কখনো বলতে পারবে না ও কখনো বড় কারোর সামনে মাথায় ওড়না ছাড়া গেছে। কেউ বলতে পারবে না ও কোনো ছেলের সাথে কথা বলেছে। তখন রিধির বয়স ছিল 16 আর এখন 26। 10 বছর ধরে ভালোবাসে ও ঋদ্ধকে, কিন্তু ও এই কথা কখনো ঋদ্ধকে জানায়নি, শুধু সময়ের অপেক্ষায় ছিল করেছে। কিন্তু তার ভেতরে হিয়া বলে দিয়েছিল ও ঋদ্ধকে ভালোবাসে, বিয়ে করতে চায়। পরিবারের বড়রা সম্মতি দিয়েছিল। সবসময় পরিবারের বাধ্য বড় মেয়ে রিধি চুপ হয়ে গিয়েছিল, কাউকে জানায়নি নিজের মনের অবস্থা। প্রতিনিয়ত হিয়াকে ঋদ্ধ বাইরে নিয়ে যেত, প্রত্যেকটা কাজে হিয়াকে হেল্প করত।
অবশ্য সেই একই হেল্প রিধি বা স্নিগ্ধকেও করত। বড় ভাই হিসেবে ঋদ্ধ ছিল, দায়িত্ব ছিল, কখনো কোনো দায়িত্ব অবহেলা করেনি। হয়তো হিয়ার থেকে রিধি ভালোবাসা বেশি প্রখর ছিল, তাই হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছায় ঋদ্ধ প্রপোজ করেছিল ওকে। ঋদ্ধর ভালোবাসা পাওয়া কাঙাল রিধি রাজি হয়ে গিয়েছিল সে প্রস্তাবে। ভেবেছিল সহজেই বাড়িতে জানিয়ে দিতে পারবে ওরা, কিন্তু দেখতে তো সবই সহজ লাগে, করতে গেলে বোঝা যায় ঠিক কতটা কঠিন। ঋদ্ধ রিধির ক্ষেত্রে তাই হয়েছিল। বারবার চেষ্টা করেছে সবাইকে বলার, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছে ওরা। হিয়াকে কত শতবার চেষ্টা করেছে বলার কিছু, হিয়ার ভালোবাসা দেখে কথাটা মুখে আটকে যেত। গায়ে হলুদের দিনও জানাতে চেয়েছিল, কিন্তু সেদিন সকালে ও সব জেনে যায়। রিধির প্রতিনিয়ত খুব কান্না আসে, ও ধোকা দিতে চায় না ওর বোনকে, কিন্তু এই অবাধ্য বোন কখনো শোনেনি সে কথা, বোঝেনি কারোর কষ্ট। এই পৃথিবীতে কেউ যখন কাউকে ভালোবেসে না পেয়ে যে কষ্টটা পায় সেটা সবাই দেখে, অথচ তাকে পাওয়ার জন্য যে কতজন কষ্ট পায় সেটা কেউ দেখে না। নিয়মই এমন, আমরা কাউকে না পেলে নিজের কষ্টকেই বড় করে দেখি, কিন্তু আমাদের পাওয়ার জন্য যারা কষ্ট পায় তাদের কষ্টগুলো আমাদের কাছে থাকে মূল্যহীন। রিধির পেট অনেকটাই বড় হয়েছে এই 4.5 মাসে, সাথে ভয়াবহ অসুস্থ হয়েছে, কিছু খেলেই বমি হয়, প্রায় মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়, যার জন্য ওর ঘরের বাইরে কাউকে না কাউকে সর্বক্ষণ রাখা হয়। কিন্তু বাড়ির কেউ থাকে না। রিধি আগে থেকে অনেক চিকন হয়ে গেছে, গায়ের ফর্সা রং এখন আগের মতনই চাপা হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। ইদানিং রিধির মনে হয় ও বুঝি এই বাচ্চাকে দেখতে পারবে না, বাচ্চা হওয়ার সময় মারা যাবে। রিধির অবশ্য তাতে কোনো আফসোস নেই, ওর তাতে আরো ভালো হবে, হিয়া ফিরে পাবে ঋদ্ধকে, আর ওর বাচ্চাকে অবশ্যই ওর মা দেখবে। আজগুবি চিন্তা করে ওর শুয়ে পড়ে। আজ কিছুদিন এমন আজগুবি চিন্তা আসে ওর মাথায়, তার কারণও জানে সারাদিন একা থাকে, কেউ কথা বলে না ওর সাথে। সন্ধ্যার পর ঋদ্ধ আসে, কিছুক্ষণ ওর সাথে কথা বলে, রিধি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে থেকেই ঋদ্ধ চলে যেতেই শুরু হয় একাকিত্ব। আয়াস দাঁড়িয়ে আছে একটা গাড়ির কাছে। আচমকা হিয়া মুখ ফুরিয়ে বলল, অ্যাশ, এখানে একজন আমাকে বাচ্চা বলেছে। হিয়ার মুখ ফুরিয়ে বলা কথা আয়াস একগাল হেসে বলল, আচ্ছা এসো দেখি, আমাদের হিয়াকে কে বাচ্চা বলেছে? বলে হিয়ার হাত ধরে এগিয়ে গেল একটা ফ্রেন্ড ভর্তি টেবিলের দিকে। সেখানে বসে আছে কিছু ছেলে মেয়ে। আয়াস যে বলল, বলো কে বলেছে? হিয়া আঙুল তুলে একটা ছেলের দিকে তাক করে বলল, ও। সাথে সাথে আয়াস হেসে ফেলল। হে তো তোমার অনেক বড়, তোমাকে তো বাচ্চা বলবেই। আমাকে কেন বলবে? আমি কি বাচ্চা? আমার 14 বছর বয়স, আমি বাচ্চা না। হিয়ার কথায় আয়াস হেসে ফেলল। আচ্ছা আমি কথা বলছি। বলেই আয়াস ছেলেটিকে বলল, হেই ব্রাদার, তুমি কি বাচ্চা বলেছ? ছেলেটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আয়াস সেদিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিয়ে বলল, ওকে কেউ বাচ্চা বললে ও খুব কষ্ট পায়, তোমার কথাও খুব কষ্ট পেয়েছে, তুমি কি ওকে সরি বলতে পারবে? ছেলেটি আয়াসের মুখে চমৎকার হাসিটা দেখলো, তারপর নিজেও হেসে বলল, এই ইটি গার্ল, আই এম সরি। হিয়া কিছু বলল না। আয়াস ছেলেটার সাথে হ্যান্ডশেক করে বিদায় জানালো। আয়াস আগে চলে গেল হিয়াকে রেখে। সেটা দেখে হিয়া দৌড়ে ওর কাঁধে উঠল। আয়াস ব্যালেন্স হারালো না, কারণ হিয়া এমন কাঁধে প্রায় প্রায় ওঠে। আয়াস ওকে ধরে বলল, হিয়া নামো, আমার কষ্ট হচ্ছে। হিয়া অবাক হয়ে বলল, আমার মতো বাচ্চা মেয়েকে নিয়ে তোমার কষ্ট হচ্ছে? আয়াস শব্দ করে হেসে বলল, মানে তুমি বলছো তুমি বাচ্চা? হ্যাঁ, আমি একটা বেবি গার্ল। হিয়ার বলায় আয়াস আবার হাসল, হেসে বলল, তাহলে ওরা বললে সমস্যা কি? ওরা কেন বলবে? হ্যাঁ, আমি শুধু বাচ্চা মেয়ে তোমার কাঁধে চড়ার সময়, বুঝলে, অন্য সময় না। আয়াস হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এখন নামো, আমার কষ্ট হচ্ছে। এমন বলো না, আমার মাত্র 42 কেজি ওজন। তুমি গায়ে কুমিরের মতো শক্তি বানাও, দেখবে আমাকে নিতে তোমার কষ্ট হবে না। আচ্ছা, যখন কুমিরের মতো শক্তি হবে তখন ছাড়বো না, আপাতত নামো। আমি নামবো না বললাম তো। আচ্ছা অ্যাশ, আমাদের ফ্রেন্ডশিপ কখনো ভাঙবে না তো? যাই হয়ে যাক, তুমি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, কখনো আমাদের এই সম্পর্ক নষ্ট করবে না, ঠিক আছে? ঠিক আছে, আর তোমার বেস্ট ফ্রেন্ড তো রিনভি। আয়াস হেসে বলল। হিয়া আরো শক্ত করে গলা জড়িয়ে ধরে বলল, তো কি হয়েছে, আমরা 3জন বেস্ট ফ্রেন্ড, তুমি, রিন আর রুশ।
আয়াস আরো জব্দ করে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, এখন নামো। না, আগে আমাকে কটন ক্যান্ডি দাও, তারপর। হেসে আয়াস একটা কটন ক্যান্ডির শপে নিয়ে গেল। আয়াসের দিকে তাকিয়ে হিয়া ভাবছিল 6 বছর আগের কথা। তখনও আয়াস কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, আকাশ পাতাল তফাৎ। সারাক্ষণ চুপ, গম্ভীর, স্বল্পভাষী। এমন আয়াসকেও চেনে না। দীর্ঘশ্বাস ছেড়ে বেরুনে হাওয়া ভরতে লাগলো আর আয়াসের দিকে তাকালো। তখন আয়াস ছিল 22 বছরের একটা ছেলে, এখন আয়াস 28 বছরের। আচ্ছা, বয়সের সাথে কি এই চেঞ্জগুলো হয়? স্বাভাবিক কি এটা? ভাবতে লাগলো হিয়া। রিনভির জন্মদিন আজ। হিয়ারা সবাই ডেকোরেশন করছে ছাদে। ঋষভ জানিয়েছে ওরা সব করে নেবে, তাই যেন বড়রা কেউ কষ্ট না করে। সাদা নীল এর সংমিশ্রণে বেলুন দিয়ে ছাদ সাজাচ্ছে ওরা। রিনভির এই রংটা খুবই পছন্দ। ওকে সারপ্রাইজ দেবে প্ল্যানিং করে রুয়াসের সাথে ওকে বাইরে পাঠানো হয়েছে। একেবারে সন্ধ্যার আগে ছাড়া রুয়াস আর ওকে আনবে না। ততক্ষণে ওরা সব রেডি করে ফেলবে। ঋষভ বেলুন সাজাতে সাজাতে আয়াসের দিকে তাকাচ্ছে। মুহূর্তের মাঝে মনে পড়ল 6 বছর আগের কথা। অন্ধকার ঘরে বসে আছে আয়াস। ওর হাতটা ব্যান্ডেজ করা, শার্টটা সেরাই লেগেছে হাতে। ও বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঋষভ ওর রুমে এসে দেখলো বাইরে তাকিয়ে আছে। ঋষভ ওর পাশে এসে বসলো, কাঁধে হাত দিয়ে বলল, আয়াস, আমি হিয়াকে বলে দেবো, ও দেখবি তোর কথা বুঝে ফিরে আসবে। ও আর আসবে না, আমি জানি। আয়াস গম্ভীর কণ্ঠে বলে উঠল। ঋষভ ওর কাঁধ ধরে আবারও বলল, এত শিওর কিভাবে তুই? কোনো উত্তর দিল না আয়াস। সে তার মতো উঠে বারান্দায় চলে গেল। ঋষভও গেল ওর পেছনে। ওর দিকে না তাকিয়ে আয়াস বলল, সময় থাকতে বলতে হয় ভালোবাসে, না হলে হারিয়ে যায় আর ফিরে পাওয়া যায় না। হিয়াকে আমি বলতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। এখানে ওর দোষ নেই। আমি একপাক্ষিক প্রেমিক হয়ে থেকে গেলাম। ওকে কেউ এই ব্যাপারে কখনো কিছু বলবি না। ও যেখানে আছে, যেভাবে আছে, শুধু ভালো থাকুক। আমি ভালো না থাকলেও হবে, শুধু ও ভালো থাকুক। আমি কখনো চাই না আমার ভালোবাসার সম্পর্কে ও কখনো জানতে পারুক। হিয়াকে আমি চিনি, ও খুব কষ্ট পাবে এটা জানার পর। আমি কখনো ওর কষ্টের কারণ হতে চাই না। আচমকা ঋষভের ফোন বাজতে থাকায় ও একটু বাইরে গেল। সবাইকে বলা হয়েছে আয়াস অ্যাক্সিডেন্ট করেছে। বেশি কেউ যেন ওর কাছে না যায়। ওর রেস্টের দরকার, তাই কেউ বেশি বিরক্ত করছে না। কিন্তু ঋষভ জানে সব জেনে কিভাবে বন্ধুর পাশে থাকবে না। আকাশের দিকে তাকিয়ে আয়াস বলল, ভাঙা হৃদয়গুলোকে যে জুড়ে দেন, আমার আরতি শুনুন আপনি। তাকে কেন আমার জীবনে পাঠালেন আপনি? কেন তার মায়াবী চেহারা আমার হৃদয়ের জায়গা করতে দিলেন? কেন ভরসা দিলেন আমাকে? যদি তাকে আমার জীবনে নাই দিবেন, ভালোবাসা কি কোনো শাস্তি? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? ভালোবাসাকে যদি নাই দিবেন, তাহলে হৃদয় কেন দিলেন? মেঝেতে বসে পড়ল আয়াস, মাথা নত করে বলল, আমার রাত তো তাকে ছাড়া কাটতে চায় না। কীভাবে তাকে আমার ভালোবাসা সম্পর্কে জানাবো? হৃদয় যার জন্য স্পন্দিত হলো, সে এখন কোথায়? সেও কোথায় হারিয়ে গেছে। আমি ভালোবেসেছি তাকে, খুব চেয়েছি তাকে। তাকে কেউ বলো না আমার কি হয়েছে। তাকে কেউ বলো না সে হতে পারবে না। কিছুক্ষণ থেমে আবারও বলল, আমার সব সুখ নিয়ে ভালো থেকো, তোমার সব কষ্ট আমি নিব। শুধু তুমি ভালো থাকো আমার ফায়ারফ্লাই। একটা দীর্ঘশ্বাস ফেলে আয়াসের থেকে মুখ ফিরিয়ে নিজের কাছে মনোযোগ দিল ঋষভ। হিয়ার 9 বছর থেকে আয়াস ওর প্রতি দুর্বল। সেই দুর্বলতা এক সময় তীব্র ভালোবাসায় পরিণত হয়, যার পরিণাম যে কি হবে ও জানে না। শুধু এতটুকু জানে, ঋদ্ধ বা রিধি এরা যদি কখনো আয়াসের সামনে পড়ে, তাহলে জান নিয়ে ফিরতে পারবে কিনা সন্দেহ। আয়াস হিয়াকে ভুলে থাকার প্রয়াস করেছিল, কারণ ছিল হিয়ার খুশি। সেই হিয়ার এই কষ্ট আয়াস ঠিকই মনে রাখবে। রাতের 12টায় রিনভি ওর ঘুমে আছে। আচমকা ওর ঘুম ভাঙলো দরজা নক করায়। ও ঘুম মাখা চোখে উঠে দরজা খুলে দেখলো কেউ নেই। আবার লক করে ঘুমাতে আসতে আবারও কেউ নক করলো। মেজাজ খারাপ হলো রিনভির। এত রাতে কি লুকোচুরি খেলার সময়? বাইরে বেরিয়ে দেখলো কেউ নেই। রাগে ঋষভের রুমে গেল, দেখলো রুমে কেউ নেই। এবারও স্পষ্ট ফিসফিস শুনতে পেল। চুপি চুপি ফিসফিস আওয়াজে পিছু নিল। উদ্দেশ্য ধরতে পারলে মেন পয়েন্টে লাথি মারবে। এত রাতে ফাইজামি। ছাদের দিকে গেল রিনভি। চারপাশে অন্ধকার। এবার খানিকটা ভয় লাগলো ওর। এত রাতে ছাদে কে আসবে? ও
ও ফিরে যেতে আচমকা ওর মুখ চেপে ধরো কেউ একজন। রিনভি আওয়াজ করার আগেই লাইট জ্বলে উঠল। সবাই একসাথে চেঁচিয়ে বলল, হ্যাপি বার্থডে রিন। সাথে সাথে ঋষভ ওর মুখ ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে মাই লিটল সিস্টার। খুশিতে রিনভির চোখ চিকচিক করে উঠল। এক এক করে সবাই ওকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে। রিকা এসে মেয়েকে নিয়ে গেলেন কেক কাটতে। চারপাশে ফেরি লাইট দিয়ে সাজিয়েছে। একটা নীল কেক এনেছে। রিনভি কেক কেটে এক এক করে সবাইকে খাওয়ালো। রুয়াস একটা ডায়মন্ড প্যান্ডেড নেকলেস পরিয়ে দিল রিনভিকে। ওর ওই নেকলেসটা খুব পছন্দ হয়েছে। রিনভি খুশিতে রুয়াসকে জড়িয়ে ধরল। রুয়াস রিনভিকে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন ভাই জেন্টলম্যান, আমার হওয়ার এক ধাপ এগিয়ে গেছে তুমি, কংগ্রাটস। ফিসফিস করে বলল রিনভির কানে। রিনভি অনেকটা লজ্জা পেল, যেটা ঋষভের চোখে বাঁধল। চোখ মুখ কুচকে ঠোঁট চেপে ধরল। আয়াস সেটা খেয়াল করে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, স্টপ ইয়ার, এভাবে তাকাস না। তাকাবো না? কি এমন বলছে যে রিনা তো লজ্জা পাচ্ছে? ঋষভ ওদের দিকে তাকিয়ে বলল। আয়াস শক্ত করে ঋষভের কাজ চেপে বলল, ওয়েট, আমি নাজকে কল দিয়ে জিজ্ঞেস করছি তোর কিছু কথাও কেন লজ্জা পায়, কেমন বলিস? সাথে সাথে চোখ ঘুরিয়ে ঋষভ আয়াসের দিকে তাকালো। চোখ ছোট ছোট করে বলল, ভালো হচ্ছে না কিন্তু আজ। মুচকি হেসে আয়াস বলল, তাহলে ওদের পার্সোনাল মোমেন্টটাতে ঢুকিস না, সবাই প্রাইভেসি আছে। ও আমার বোন হয়। চোখ ছোট ছোট করে বলল ঋষভ। আয়াস বাঁকা হেসে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিতে দিতে বলল, ওয়েট, আমি নাজের মাকে কল দিচ্ছি। সাথে সাথে ঋষভ ছুটে ফোন কেড়ে নিল ওর। আয়াস হেসে ফেলল ওর কাণ্ডে। ছাদে বসে আছে হিয়ারা। বড়রা সবাই নিচে চলে গেছে। ওরা সবাই আজকে সানরাইজ দেখবে। সবাই গোল হয়ে বসে আছে। রুইয়াস নিচে থেকে গিটারে একটা কাছের বোতল আনলো। ও বসল রিনভির গা ঘেঁষে। সাথে সাথে শুরু হলো হইচই, ট্রুথ নাকি ডেয়ার খেলবে সেটা নিয়ে। শেষমেশ সিদ্ধান্ত হলো আজ সব ডেয়ার হবে। আয়াস বাদের সবাই রাজি হলো। ও কোনো গেম খেলবে না। হিয়া বলল, কি প্রবলেম অ্যাশ? এত কুমিরের মতো শক্তি নিয়ে ভয় পাও? আয়াস তীক্ষ্ণ চোখে তাকালো হিয়ার দিকে। রিনভি বলল, প্লিজ ব্রাদার, না না করো না, আমি বলছি। আয়াস এবার আর কিছু বলল না। হিয়া মিটিমিটি হাসছে। আয়াস যে কেন বসেছে ও জানে। ওরা কথাগুলো জায়গায় লেগেছে। বোতল ঘোরানো শুরু করো। প্রথমবারই আয়াসের কাছে গেল। হিয়া হইচই ফেলে বলল, ডেয়া দেবে। তুমি একটা গান করো অ্যাশ। ঋষভ রুইয়াস দুজনেই বোতল রেডি করলো আবার ঘোরানোর জন্য। আয়াস কোনোভাবেই গান গাইবে না ওরা জানে। হঠাৎ ওদের অবাক করে দিয়ে আয়াস পাশ থেকে গিটার তুলে নিল। টুংটাং আওয়াজে সুর তুলল। নিজের গম্ভীর ভারী কণ্ঠে গাওয়া শুরু করলো, Firefly, I fell in love next to you. Burning fires in this room. It just feels light and smooth, like my feet in my shoes. ঋষভ রুইয়াস অবাক হয়ে আয়াসের গান শুনতে লাগলো। কত বছর, 6.5 বছর পর আয়াস গান গাইছে। এক সময় আয়াস খুব ভালো গান গাইতো, কিন্তু সময়ের সাথে সাথে ছেড়ে দিল। হাজার বলার পরেও কখনো গান গায়নি। কারণটা রুইয়াসের অজানা, কিন্তু ঋষভ ঠিকই জানে। ও হেসে আয়াসের গান শুনতে লাগলো। আর রুইয়াস ফোন বের করে ভিডিও করলো। ও পরে ওর মম ড্যাডকে সেন্ড করবে। তারা খুব খুশি হবে। Little one, lie with me. Save your heart to my sleeve. We'll stay quiet underneath shooting stars. If it helps you sleep, and hold me tight. Don't let me breathe. Feeling like you won't believe. There's a firefly loose tonight. হিয়ার মনে হলো এই গানটাও কাউকে ডেডিকেট করছে, কিন্তু কাকে? গান থামার সাথে সাথে সবাই হাততালি দিল। খুব সুন্দর গান ছিল। হিয়া না পেরে বলেই দিল, তুমি গানটা কি কাউকে ডেডিকেট করেছিলে? আয়াসের ছোট্ট বলা কথার সাথে সাথে ও জাতীয় আওয়াজ করলো, রুইয়াস, রিনভিরা। হিয়া বলল, কে সে? আমরা চিনি, নাম বলো অ্যাশ। আয়াস আর কিছু বলল না। হিয়া বারবার জিজ্ঞাসা করছে, যেন নাম না শুনলে হবে না। বাধ্য হয়ে আয়াস বলল, Firefly? হোয়াট? তুমি একটা ফায়ারফ্লাইকে ডেডিকেট করেছো? আয়াস আর কিছু বলল না। হিয়ার মাথায় হাত দিল। এই ছেলে কিনা একটা জোনাকি পোকাকে সং ডেডিকেট করছে। ও আর সময় নষ্ট করলো না, বোতল ঘোরাতে লাগলো।
হিয়া এতটাই বোতল ঘোরানোর মগ্ন থাকলো যে কেউ ওর দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল করলো না। আয়াস এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হিয়ার দিকে। তাকে এমন ভাবে বললো যেটা ও ছাড়া কেউ শুনতে পাবে না। ও বলল, You are my firefly in the silence of the night. Your glow shows me the way, turning my darkness into light. আয়াস গাড়ি বের করেছে, রিনভিদের নিয়ে ঘুরতে যাবে। ঋষভ আজ সকালে নিউ ইয়র্ক আছে, কারণ ও কাউকে বলেনি ওর নাকি কোনো ফ্রেন্ড অসুস্থ, তাকেই দেখতে গেছে। গাড়ির ভেতর বসে আছে সবাই। আচমকা হিয়া চিৎকার করে গাড়ি থামাতে বলল। ওর কথায় সাথে সাথে গাড়ির ব্রেক কষল আয়াস। কি কারণে এমন চেঁচালো সেটা জিজ্ঞেস করার আগেই হিয়া গাড়ি থেকে নেমে গেল। আচমকা এমন হওয়ার পরপর ওরা সবাই বের হলো। সাথে সাথে দেখে আয়াস রেগে শ্বাস নিতে লাগলো। রুয়াস মাথায় হাত চেপে ধরো। রিনভি হিয়ার পেছন পেছন গেল। হিয়া কটন ক্যান্ডি কিনছে ও অনেকগুলো কটন ক্যান্ডি নিয়ে এগিয়ে আসলো। রুয়াস বিরক্ত হয়ে বলল, উফ, আর তুমি এখনো বাচ্চাই থেকে গেলে। বিনিময়ে হিয়া শুধু ইনোসেন্ট একটা হাসি দিল, যার দরুন আয়াস আর কিছু বলতে পারো না। একটা ক্যাফে থেকে ওরা সবাই বের হলো। রিনভিকে নিয়ে রুয়াস একটা ফ্রেন্ডের সাথে মিট করতে গেল। হিয়াকে রেখে গেল আয়াসের কাছে। হিয়া আয়াসের পাশে হাঁটতে লাগলো। আয়াস ফোনে কথা বলছে। হিয়া ওর দিকে তাকিয়ে বলল, তুমি আজকাল খুব বিজি থাকো। আয়াস ফোনে কথা বলা শেষ করে বলল, ড্যাড দুইটা ব্রাঞ্চ ওপেন করবে। ওটারই কাজ চলছে। হিয়া অবাক হয়ে বলল, সিরিয়াসলি? ও, এটা তো অনেক খুশির নিউজ। কোথায় ওপেন করবে? একটা নিউ ইয়র্ক আর একটা ফ্লোরিডায়। বলে উঠল আয়াস। ওরা রাস্তার পাশ ধরে যাচ্ছিল গাড়ির দিকে। আয়াস অনেকটা দূরে যেয়ে দেখলো হিয়া ওর পাশে নেই। ও পেছন ফিরে দেখলো হিয়া কিছু একটা দেখছে। আয়াস ওর কাছে গেল, যে দেখলো হিয়া একটা কাপড়কে দেখছে। হিয়ার চোখে পানি চেক করছে। আয়াস ভ্রু কুচকে বলল, কি হয়েছে? হিয়া নাক টেনে সামনে গেল। আয়াস ওর পাশে যেয়ে বলল, কাঁদছো কেন? কি হয়েছে? ওখানে একটা কাপল ফানুস উড়াচ্ছিল। হিয়া বলল। আয়াস ভ্রু কুচকে বলল, তো কি হয়েছে? ওরাতেই পারে, স্বাভাবিক। আমি প্রত্যেক নিউ ইয়ারে ঋদ্ধের সাথে ফানুস উড়াতাম আর দোয়া করতাম ও যেন আমার হয়ে যায়। সম্পূর্ণ শেষ করার আগেই আয়াস রেগে বলল, আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও। গেট লস্ট। আচমকা হিয়ার রাগের কারণ বুঝতে পারে না। ও জিজ্ঞাসা করো, তুমি এভাবে রেগে আছো কেন? চলে যাও। বলে হিয়াকে রেখে হাঁটা দিল আয়াস। হিয়া দ্রুত হেঁটে ওর পেছন পেছন যেতে যেতে বলল, অ্যাশ, হয়েছেটা কি সেটা বলো। আমি বাধ্য নই তোমার প্রশ্নের উত্তর দিতে। আয়াসের কথা হিয়া যে ওর হাত ধরে বলল, সমস্যা কি তোমার? এমন করছো কেন? হিয়ার হাত ঝাড়া মেরে আয়াস বলল, সমস্যা তো তোমার কতটা নিচে নেমে গেছো, বুঝছো? তুমি যে চিট করেছে তোমাকে, তার কথা মনে করে এত কান্না কোত্থেকে আসে তোমার? হ্যাঁ, এত কষ্ট আসে কোত্থেকে? ওরা তো দিব্যি হ্যাপি আছে। কই, তোমার কথা মনে করো তো তারা কষ্ট পায় না? তোমাকে এইভাবে ধোকা দিয়ে বাচ্চা বধ করতে যাচ্ছে, তার জন্য তুমি হসপিটালে বেডে শুয়ে তার জন্য ছটফট করছো। স্ট্রবেরিটা তোমার জন্য এতটুকু অনুতপ্ত হয় না, আর তুমি কান্নাকাটি করে দম আটকে অসুস্থ হয়ে পড়ছো। দেখো দেখো নিজেকে, কার জন্য কষ্ট পাচ্ছ? নিজের অনুভূতিগুলোকে এত সস্তা করে দিচ্ছ কেন তুমি? প্রত্যেকটা সময় ওই ছেলেটার জন্য এত কিসের কষ্ট তোমার? 2 বছর প্রেম করলো, তার ভেতরে বিয়ে করেছে, আবার বাচ্চা হচ্ছে। সে লাইফে মুভ অন করে দিব্যি খুশি আছে, আর তুমি তার জন্য এখনো কাঁদছ? মানে কিভাবে? হাও? চিৎকার করে একাধারে বলল আয়াস। আশেপাশের সবাই তাকিয়ে আছে ওদের দিকে। হিয়া খুব অপমানিত বোধ করলো। ও আয়াসকে তাকিয়ে বলল, তোমার সেন্স নেই, কি বলছো নিজেও জানো না। তোমার থেকে বেটার সেন্স আছে। আয়াস জোরে শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। হিয়া ওকে আবারও থামিয়ে বলল, অ্যাশ, সবাই তাকিয়ে আছে। Who even said I give a damn? I don't care at all. হিয়ার খুব খারাপ লাগলো ওর কথায়। খুব কান্না পাচ্ছে ওর। আয়াস কখনো এমনভাবে কথা বলেনি ওর সাথে। ও অশ্রুসিক্ত চোখে আয়াসের দিকে তাকালো। আয়াসের চোখের পানি দেখে আরো বলল, এত চোখের পানি কোত্থেকে আসে তোমার? খবরদার আমার সামনে একদম কাঁদবে না। আমার সামনে থেকে চলে যাও। গেট আউট। বলে আয়াস হিয়াকে রেখে গাড়িতে উঠে বসলো। হিয়া রাগে অপমানে উল্টো পথে হেঁটে চলে গেল। প্রায় 15 মিনিটের বেশি হয়ে গেছে। আয়াসেরও রাগ কমেছে। ও হিয়াকে নিতে আসলো। গাড়ি থেকে নেমে আশেপাশে দেখতে লাগলো। কিছু মিনিট খুঁজে ফোন লাগালো হিয়ার নাম্বারে। ফোন করলে ওর পকেটে হিয়ার ফোন বেজে উঠলো।
সাথে সাথে মনে পড়লো হিয়া ওর কাছে ফোন রাখতে দিয়েছিল। আয়েশ আরও আশেপাশে গেল কিন্তু পেল না। হিয়ার ছবি দেখিয়ে কয়েকজনকে জিজ্ঞেস করলো ওরা কেউ দেখেছে কিনা, কিন্তু কেউ দেখেনি তারা। আয়েশের এবার নিজের উপর খুব রাগ লাগলো, কেন ওভাবে বলতে হলো ওকে। হিয়া বারবার ঋদ্ধর জন্য কান্নাকাটি করা দেখে ওর একদমই ভালো লাগে না। এবার মনে ভয় শুরু হলো আয়াসের, হিয়ার বাজে কিছু হলো না তো। মুহূর্তের মাঝে গাড়িতে চেপে বসলো, গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দ্রুত ভাবে সামনে এগোতে লাগলো। নির্জন নিস্তব্ধ একটা জায়গায় তিনটা ছেলে মিলে হিয়াকে টেনে আনলো। হিয়ার মুখে রুমাল বেঁধে রাখা, ও বারবার চিৎকার করার চেষ্টা করছে। ছেলেদের দেখে বোঝা যাচ্ছে ওরা ড্রিঙ্কস করে মাতাল হয়ে আছে, একটারও সেন্স নেই। হিয়া পা দিয়ে লাথি দেওয়ার চেষ্টা করলো, একটা ছেলেকে লাথি দিতে সক্ষম হলো। সাথে সাথে ও হালকা ছাড়া পেতেই হিয়া হাত পা দিয়ে ধাক্কা দিয়ে সামনে পালালো। ছেলেগুলো ওর পেছনে দৌড়ালো, ছেলেদের দৌড়ানোর সাথে হিয়ার দৌড়ানো ফিকে পড়লো। কিছুক্ষণের মাঝেই ছেলেগুলো ধরে ফেললো ওকে, হিয়াকে ধরেই মাটিতে ছুঁড়ে ফেললো। এভাবে ছুঁড়ে ফেলায় ব্যথায় কোকিয়ে উঠল হিয়া। দুটো ছেলে হিয়াকে ধরতেই হিয়া ওর মুখ খুলে কামড় বসানো একটা ছেলের হাতে। ছেলেটা ছেড়ে দিতেই হিয়া পালাতে উদ্যত হতে একটা ছেলে ওর গলা ধরল। ধস্তাধস্তির এক পর্যায়ে হিয়ার গলায় তীব্রভাবে একটা ছেলের নখের আঁচড় পড়ল, কিছু রক্ত বের হলো। ছেলেগুলো আবারও হিয়াকে মাটিতে ছুঁড়ে ফেলল। দুটো ছেলে হিয়ার হাত মাটির সাথে চেপে ধরলো, আর বাকি একটা ছেলে হিয়ার উপরে বসে নিজের প্যান্ট খুলতে লাগলো। হিয়া ভয়ে জোরে জোরে কেঁদে ফেললো, বারবার বলল, হেল্প, প্লিজ হেল্প। জঙ্গল হওয়ায় কেউ টের পেল না সেই আর্তনাদ। হিয়া ওদের ওপর বসা ছেলেটা সম্পূর্ণ পেন্ট করে ফেলল। হিয়া পা দাপাতে লাগলো, রাগে ছেলেটি হিয়ার গলার কাছে মুখ নিয়ে যেতেই হিয়া হাত পা ছাড়ানোর চেষ্টা করলো। ছেলেটি হিয়ার কাছাকাছি হতেই আচমকা আর্তনাদ করে হিয়ার উপরে পড়ে গেল। ভয়ে বাকি ছেলেরা হিয়ার হাত ছেড়ে দিল। আয়েশ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। হিয়ার উপরে পড়ে থাকা ছেলেটাকে টেনে তুলে সরিয়ে হিয়াকে ওই অবস্থায় জড়িয়ে ধরো আয়াস। হিয়াও আয়াসকে জড়িয়ে ধরে খেতে দিল। বাকি ছেলেগুলো এলোমেলো পায়ে সামনে পালাতে লাগলো। আয়াস ওর বুকে হিয়াকে চেপে ধরে বলল, আমি চলে এসেছি, আর ভয় নেই। হিয়া আয়াসের বুকে মুখ লুকিয়ে কাঁদলো। আয়াস আর সময় ব্যয় না করে হিয়াকে করে নিল। হিয়া তখনও আয়াসের ঘাড়ে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আয়াস হিয়াকে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দেখলো হিয়ার গেঞ্জির কিছু অংশ ছিঁড়ে বুকের কিছু অংশ দৃশ্যমান হয়ে গেছে। আয়াস সেদিকে তাকাতেই ওর মাথায় রক্ত উঠে গেল। নিজের শার্ট খুলে হিয়ার গায়ে ভালোভাবে দিয়ে চলে আসতে নিলেই আবার হিয়ার কাছে যেয়ে ওর কান্নার তো মুখ ধরে বলল, একদম কাঁদবে না, আমি এক্ষুনি আসছি, ভয় পাবে না। বলে হিয়ার চোখের পানি মুছে দরজা লক করে দিল। গাড়ির পেছন থেকে ডিকি খুলে একটা হকি স্টিক বের করে এগিয়ে গেল। ছেলেগুলো যেদিকে এগিয়ে গেছে সেদিকে একাধারে হকি স্টিক দিয়ে আঘাত করছে ছেলেগুলোকে আয়াস। এই শীতের মাঝেও ঘামতে লাগলো। তিনজনের ভেতর দুজনেই জ্ঞান হারিয়েছে আগে। একটা ছেলে তখনও জ্ঞান ছিল। আয়াস হকি স্টিক ছুঁড়ে ফেলে ছেলেটার ওপর বসে বলল, তোদের ধারণা আছে কার দিকে হাত বাড়িয়েছিস? ওর দিকে চোখ তুলে তাকানো মানা, আর সেখানে তুই কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছিস? বলেই হাত ভেঙে দিল আয়াস। সাথে সাথে ছেলেটি চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আয়াস উঠে রাগে একদলা থুতু ফেলে ওর হকি স্টিক নিয়ে ফিরে আসলো গাড়ির দিকে। ডিকিতে হকি স্টিক রেখেও এগিয়ে গেল হিয়া দিকে। দরজা খুলে দেখলো হিয়া জ্ঞান হারিয়েছে। অতিরিক্ত ভয় কান্নাকাটির দরুন জ্ঞান হারিয়েছে। আয়াস হিয়ার মুখ চাপড়ে বলল, এই ফায়ারফ্লাই, তাকো আমার দিকে। ফায়ারফ্লাই, আই এম সরি। বলে খেয়াল করলো হিয়ার গলায় নখের আঁচড়গুলো, সেখানে রক্ত জমাট বেঁধেছে। আয়াস গাড়িতে উঠে বসলো। একটা টিস্যু ভিজিয়ে হিয়ার দিকে ঝুঁকে গিয়ে গলায় জমাট বাঁধা রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার শেষেও হিয়াকে নিজের কোলে বসে ওর শার্ট দিয়ে ভালোভাবে ওকে ঢেকে বাম হাত দিয়ে ওকে জড়িয়ে ডান হাত দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নীল গন্তব্যে রওনা হলো। রিধিকে আজ হসপিটালে নিয়ে গিয়েছিল ঋদ্ধ। কিছুদিন যাবৎ রিধির খুব পেটে ব্যথা করছে। বাড়িতে এনে রিধিকে কোলে নিয়ে ওপরে উঠল ঋদ্ধ। রোকসানা স্নিগ্ধকে দাঁড় করালো। সদস্য ডিউটি থেকে ফিরেছেও, হাতে এখনো অ্যাপ্রন ঝোলানো। রোকসানা বললেন, ঋদ্ধকে ডক্টর কি বলেছে? স্নিগ্ধ বলল, রিধি আপুর প্রেগনেন্সি অনেক কমপ্লিকেটেড, রিস্ক আছে বাচ্চা ও মায়ার। আর সুস্থ সবলভাবে বাচ্চা হয়ে গেলে নেক্সট আর বাচ্চা নিতে পারবে না, তাহলে বাচ্চার চান্স থাকবে না। খুব কেয়ারও রাখতে হবে বলেছে। বাচ্চা ডেলিভারির ডেটের আগে হবার সম্ভাবনা আছে। এতটুকু শুনে রাবেয়ার কলিজা শুকিয়ে গেল।
মেয়ের মৃত্যুর কথা উনি কোনো মতেই ভাবতেই পারে না। হাজার দোষ করলে উনি মা, কখনো সন্তানের মৃত্যুর কথা ভাবতে পারেন না। নিভি বলল, ভাইয়া ডক্টর কি বলেছে, কি হবে, ছেলে নাকি মেয়ে? স্নিগ্ধ খুবই ক্লান্ত। একাধারে প্যাশেন্ট দেখে লেগেছে ওর, সদ্য ইন্টার্ন শেষ করা হসপিটালে জয়েন করেছে। এখন পেশেন্ট দেখা সব কিছু মিলিয়ে খুব ক্লান্ত। সিঁড়ি ওপরে উঠতে উঠতে বলল, এখন বাচ্চার ছেলে না মেয়ে জানানোর রুল নেই, কিন্তু আমি যতটুকু বুঝেছি ওদের ছেলে হবে। আয়াস এক হাতে হিয়াকে কোলে করে নিয়ে অন্য হাতে ওর রুমের দরজা খুলল। হিয়াকে বেডে শুইয়ে দিয়ে ওর পা থেকে জোতা জোড়া খুলে ফেলল। রুম হিটার অন করে হিয়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। আয়াস ফার্স্ট এড এনে হিয়ার পাশে বসলো। কল লাগালো রুয়াসের নাম্বারে। রুয়াস কল রিসিভ করতে করতে আয়াস তুলে অ্যান্টিসেপটিক নিয়ে নিল। রুয়াস সময় নিয়ে কল রিসিভ করলো। কল স্পিকারে ছিল বিধায় আয়াস হিয়ার গলার নখের ক্ষতে অ্যান্টিসেপটিক দিতে দিতে বলল, রুশ, রেনভিকে নিয়ে ফার্ম হাউসে ঋষি ওখানে আসছে। ব্রো, তোমরা কি চলে গেছো? রুয়াসের করা প্রশ্নে আয়াস ছোট করে বলল। রুয়াস আবারও বলল, আচ্ছা ব্রো, আমরা এখনই রওনা দিচ্ছি। রুয়াস কল কাটতে আয়াস অন টাইম ব্যান্ডেজ করে দিল। আপাতত ও হিয়ার ড্রেস চেঞ্জ করলো না, ওই অবস্থায় ওকে রাখলো। রিনভি এসে ড্রেস চেঞ্জ করিয়ে দেবে। এই ঘটনা ও কাউকে বললো না, সামনাসামনি বলবে বেধায়। আয়াস আলমারি থেকে শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। সময় নিয়ে শাওয়ার নিল। ওর শার্ট সহ মুখের কয়েকটা জায়গায় ছিটে ফোটা রক্ত শুকিয়েছিল বলেই সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ভালোভাবে চুল শুকিয়ে আবারও হিয়ার পাশে বসলো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হিয়ার দিকে। হিয়ার এক হাত ধরে চুমু খেয়ে আয়াস বলল, তোমাকে পাওয়ার যুদ্ধের শেষ বাধাটা তুমি নিচে ছিলে, নাহলে তোমাকে পাওয়া এতটা কঠিন ছিল না। তুমি আমার সে চাওয়া ছিলে, যদি পেতে। তুমি আমার সে চাওয়া ছিলে, যদি পেতে। যদি পেতাম আমি সব কিছু ধ্বংস করে দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু তুমি তো আমাকেই ধ্বংস করে দিয়েছিলে। তুমি আচমকা আমার সাথে কথা বলে বাদ দিয়ে দিলে। আমি কত কান্না করেছি, কত ছটফট করেছি, কত রাত নির্ঘুম কাটিয়েছে। এ সম্পর্কে কখনো তুমি জানতেও পারোনি। দোয়া করি কখনো আর নাও জানতে পারো। কাউকে ভালোবাসলে মানুষ তার মায়া পড়ে না, মায়া যদি পড়ে তাহলে তাকে ভালোবাসতেই হয়। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। একজন মানুষ অনেকজনকে ভালোবাসতে পারে, কিন্তু মায়ায় শুধু একজনেরই পড়ে। আর তোমার জীবনে সেই মায়া হবো আমি, যাকে ভালোবাসতে তুমি বাধ্য হবে। সবাই ভেবেছিল মুভ অন করে ফেলেছে, কিন্তু তোমার থেকে মুভ অন কেমনভাবে করতে হতো আমি জানতাম না। তুমি আমার হিয়া ছাড়া কেউ বাঁচতে পারেন না, সেখানে আমি মুভ অন কীভাবে করব? তোমাকে না চাইতে কেউ পেয়ে গেছিল, আফসোস লাগতো তার জন্য। কতদিনের সৌভাগ্য বাঁচে, যাকে পাওয়ার জন্য আমি মনোজাতে দোয়া করতাম। আমার মনোজাতে দোয়া সে চাওয়া ছাড়াই পেয়ে গেল। আফসোস লাগতো তার জন্য, সে কখনোই জানতে পারলো না তোমাকে হারলে কেমন লাগে। তোমাকে দেখার আকুতি কেমন হয় সে জানতে পারলো না। সে জানতে পারলো না তোমাকে হারিয়ে দুনিয়া কেমন ফাঁকা হয়ে যায়। সে তোমাকে তো পেয়েছিল, কিন্তু তোমাকে হারানোর বেদনা পেয়েছিল না। তোমাকে হারানোর পর কোনো কষ্টে আমার আর গায়ে লাগেনি, পাথর হয়েছে আমি। সে তোমাকে পেয়ে আমার মতো পাথর হতে পারলো না, এখন আফসোস লাগে তার জন্য। সে পেয়েও কত অনায়াসে হারিয়ে ফেললো তোমাকে, বুঝলো না তোমাকে হারালে কেমন লাগে। আমার আফসোস হয় তার জন্য, না চাইতেই তোমার চোখের অশ্রু শুধু তার জন্য ঝরে। এতটুকু বলে আয়াস হিয়ার দিকে ঝুঁকে কপালে অনেকক্ষণ সময় নিয়ে দীর্ঘ একটা চুমু খেলো, যেন কত কাল পিপাসু ছিল। হিয়ার দিকে ঝুঁকে থেকেই বলল, তুমি না চাইতে আমার জীবনে আবার ফিরে এসছো, না চাইতো আমার সব এলোমেলো করে দিয়েছো। এখন তুমি হাজার চাইলেও আমার জীবন থেকে যেতে পারবে না, চাও বা না চাও। আমার হয়ে তোমার বাকি জীবন কাটাতে হবে। তোমার সুখ দুঃখ খুশি অশ্রু সবই আমার মালিকানে বন্দী হবে। তুমি চাইলেও আমার থেকে ছাড়া পাবে না। অনেক জ্বালিয়েছো আমাকে, আর নয়, এবার শুধু আমি জ্বালাবো তোমাকে। রেডি হও ফায়ারফ্লাই, খুব দ্রুতই তুমি আমার মালিকানা লেখা হবে। আমি কিন্তু তোমার মতো জ্বালাবো না, আমার জ্বালানো খুব ভয়ঙ্কর হবে। সইতে পারবে তো তুমি? বলে হিয়ার ঠোঁটে কোমল ভাবে চুমু খেলো আয়াস। নেশা লাগানো কণ্ঠে বলল, তুমি শুধু আমার, তোমার সব আমার।
তোমার সব শুধু আয়াস আহমেদের, আর কারণ না। বলে ধীর পায়ে বেরিয়ে গেল রুম থেকে। এখানে আর থাকা হিয়ার জন্য একদমই ভালো হবে না। ও চায় না হিয়ার অসুস্থতার সুযোগ নিতে, কিন্তু আর কিছুক্ষণ থাকলে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। রিনবি এসে শুনতে পারলো সবও তাড়াতাড়ি উপরে হিয়ার কাছে গেল। রুইয়াসও ওর পেছনে গেল। ড্রয়িং রুমে শুধু ঋষভ আর আয়াস থাকতো। ঋষভ আরো ঘন্টাখানেক আগে এসেছে বেধায় ও আর হিয়াকে নতুন করে দেখতে গেল না। আয়াস কফি করে এনেছে দুজনের জন্য। কফি খেতে খেতে ঋষভ বলল, কেন জানাচ্ছিস না ওকে? কিছু জিনিস অজানা থাকেই ভালো। আয়াস কফি মগে চুমুক দিতে দিতে বলল। ঋষভ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখো আস, প্রথমবার ওকে জানাতে দেরি করেছিলি বিধায় তুই ওকে হারিয়েছিলি, কিন্তু ভাগ্য তোকে আবারও একটা সুযোগ দিয়েছে। এই সুযোগ তুই হাতছাড়া করিস না, সময় নষ্ট করিস না। ও যদি এবারও হারিয়ে যায়? রাগী দৃষ্টিতে ঋষভের দিকে তাকিয়ে আয়াস বলল, ইতিহাসের পুনরাবৃত্তি আমি হতে দেব না। ভাগ্য ওকে আবার ফিরিয়ে দিয়েছে, কারণ ও আমার ছিল আর আমারই থাকবে। আজ আর চাইলেও আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। কি ভেবেছে প্রথমবার যেতে দিয়েছে বলে প্রত্যেকবার যেতে দেব? ভুল। প্রথমবার ওর নিজে গেছে, আমাকে সুযোগ দেয়নি, কিন্তু এবার আমি যেতে দেব না। সুযোগও পাবে না আমাকে ছেড়ে যাওয়ার, শুধু সুযোগ পাবে বিয়ের আগে অবধি আমাকে ভালোবাসার। কারণ আমি জোর করতে চাই না। ততদিন আমি ওকে বিয়ে করব না যতদিন না ও নিজে আমাকে বলে ও আমাকে ভালোবাসে। আর এই সময়ের ভেতরও বন্দি থাকবে আমার নজরে। ওর সাথে যা হবে সব আমার ইচ্ছায়। বলেই এক চুমুকে কফি শেষ করে কিচেনের দিকে গেল আয়াস। ঋষভ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে হিয়াকে বলল, তুই চাইলেও আর পড়াতে পারবি না। তুই না চাইতেই বন্দি হয়ে গেছিস বোন। আয়াস আহমেদের বন্দিনী তুই। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। রিধির বলা কথায় রাবেয়া ভ্রু কুঁচকে বললেন, এখন সময় নেই রিধি, পরে শুনবো। তুই আগে রান্নাঘরে যা, তোর বড় মা রান্না করছে দেখ। আমি এই কাজগুলো করে একটু পর যাব, ততক্ষণ তুই যা আপার কাছে। মা, আগে আমার কথা শোনো, খুব জরুরি এটা। আমি উফ রিধি, বললাম না পরে বলবি, যা তো এখন। খানিকটা ধমকে বললেন রাবেয়া। মায়ের ধমকে ভয় পেল রিধি। দ্বিতীয়বার আর বলার সাহস দেখালো না। ধীর পায়ে বেরিয়ে আসলো মায়ের ঘর থেকে রিধি। হিয়ার ঘরের কাছে আসতেই শুনতে পেল ঋদ্ধ হিয়ার সাথে কথা বলছে। ও কান পেতে শুনতে লাগলো, হিয়া, আমি তোমাকে কয়েকটা দিন থেকেই বলতে চাচ্ছি, বাট সময় হচ্ছে না। ঋদ্ধ ধীরে ধীরে বলা কথা হিয়া উৎসুক হয়ে তাকিয়ে আছে। ওর তাকানোর দিকে তাকালো ঋদ্ধ। একজোড়া মায়াবী চোখ চেয়ে আছে ওর দিকে, যেন খুব ভালো কিছু শুনতে চাচ্ছে। ঋদ্ধ জোরে শ্বাস নিয়ে বলল, প্লিজ, তুমি কষ্ট পাবে না। আমি আসলে হিয়াকে দিকে চেয়ে গলবিলে যেন শব্দ আটকে গেল ঋদ্ধর। হিয়া অধৈর্য হয়ে বলল, আসলে কি? ঋদ্ধ গলা ছেড়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। এই রিধি, তুই দাঁড়িয়ে আছিস কেন? এখনো যাসনি? কখন পাঠিয়েছি তোকে? রাবেয়ার কথায় রিধি ভয় কেঁপে উঠল। ভেতর থেকে হিয়াও এগিয়ে আসলো দরজার দিকে। রাবেয়া দেখলেন ভেতরে ঋদ্ধ আছে। তিনি রেখে রিধির দিকে তাকিয়ে হাত টেনে নিয়ে গেলেন। হিয়া কিছু বলার আগেই রাবেয়া নিয়ে গেলেন রিধিকে। হিয়া ভেতরে যেয়ে ঋদ্ধর সামনে যেয়ে বলল, আমি জানি তুমি কি বলবে। তুমি আমাকে ভালোবাসো, তাই তো? আমি তোমাকে অনেক ভালোবাসি। বলে হিয়া ঋদ্ধকে জড়িয়ে ধরো। ঋদ্ধ নিজের থেকে হিয়াকে ছাড়িয়ে বলল, আমার এখন যেতে হবে, আমি পরে আবার আসবো। বলে বড় বড় পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল ঋদ্ধ। সেদিকে তাকিয়ে হিয়া মুচকি হাসলো। এটা ভেবেছে ঋদ্ধ লতা পেয়েছে। রাবেয়া মেয়েকে টেনে ঘরে ঢুকিয়ে বলল, কি শুনছিলি ওদের কথা? আমি কিছু শুনিনি মা। রিধি ভয় বলে উঠল। রাবেয়া তেতে উঠলেন মেয়ের ওপর। রেগে বললেন, শুনছিলি না আবার? দাঁড়িয়ে কি করছিলি? রিধি, ওদের বাগদান হয়ে গেছে। ওদের অনেক প্রাইভেট কথা থাকতে পারে। তুই অবুঝ না যে এভাবে কান পেতে শুনবি। 24 বছরের যুবতী, কোথায় দাঁড়াতে হয় কোথায় দাঁড়াতে হয় না সেটা বোঝার ক্ষমতা, সেটা বোঝার মতো বুদ্ধি তোর আছে। পরের বার থেকে যেন এমন ভুল না দেখি। বলে বেরিয়ে গেলেন তিনি। রিধি মুখে হাত চেপে কেঁদে উঠল। ঋদ্ধকেও ভালোবাসে, এই কথাও কিভাবে বলবে? ঋদ্ধ কথা দিয়েছে ও সবাইকে এই বিষয়ে জানাবে, কিন্তু ওরা কেউই এখন বলতে পারছে না। পুরাতন কথা মনে করে রিধির চোখ ভিজে গেল। নিজের পেটে হাত দিয়ে বলল, তোমার বাবাকে পাওয়ার লোভ আমি সামলাতে পারিনি বাবা।
জড়িয়ে গেলাম তার সাথে। নিজের সুখের কথা চিন্তা করেছি। এই পৃথিবীতে সবাই স্বার্থপর, আমিও শুধু নিজের স্বার্থের কথা ভেবেছিলাম, কিন্তু কখনো ভাবিনি আমার স্বার্থ কারোর জীবন নষ্ট করে দেবে। আমি একবারও হিয়ার কথা ভাবিনি, ভেবেছি নিজের কথা, ঋদ্ধর কথা। আমার খুব খারাপ লাগছে বাবা, এমন করা আমার উচিত হয়নি, কিন্তু আমি কি করব বলো? উচিত অনুচিত তখন আমার মাথায় আসেনি। আমি পাগল হয়ে গিয়েছিলাম, আমি ঋদ্ধর জন্য পাগল হয়ে গিয়েছিলাম, কিছু ভাবিনি আমি, কিচ্ছু না। বলেই হু হু করে কেঁদে উঠল রিধি। বাইরে দাঁড়িয়ে থাকা কাজের মেয়েটা এগিয়ে এসে বলেন, কিছু হয়েছে আপামনি? কষ্ট হচ্ছে তোমার? কি হয়েছে তোমার? রিধি কাঁদতে কাঁদতে বলল, আমার অপরাধ বোধ আমাকে করে করে খাচ্ছে সীমা, আমাকে তিলে তিলে শেষ করছে, আমাকে শেষ করে দিচ্ছে। হিয়া সকালে উঠতেই দেখলো ওর পাশে রিনভি ঘুমিয়ে আছে। নিচের দিকে তাকাতেই দেখলো ওর পরনে ওভারসাইজ একটা শার্ট রয়েছে। উঠে বসতেই ব্যথায় কোকিয়ে উঠল হিয়া। গায়ের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা অনুভব করছে। ওর আওয়াজ শুনে পাশ থেকে রিনভি তাড়াতাড়ি উঠে বলল, কি হয়েছে? কোথায় ব্যথা করছে? হিয়া ওকে আশ্বস্ত করে বোঝালো কোথাও না। রিনভি উঠে ওকে ধরে বলল, শুধু মিথ্যা কথা? তুই জানিস না, তুই মিথ্যা বলতে পারিস না। হিয়া উঠে বলল, আমি মিথ্যে বলিনি রিন। রিনভি রেগে বলল, চুপ কর হারামি, তোর কি দরকার ছিল কাল একা বেরোনোর? হিয়াই চুপ করে রইল। আসলে কাল এমন করা উচিত হয়নি। নিচে যেয়ে একটু আয়াসের কাছে ক্ষমা চাইতে হবে। আয়াসরা রেডি হয়ে বসে আছে, হিয়ারা আসলেই বের হবে। এখানে কোনো খাবার নেই কফি ছাড়া। আপাতত ওরা সেটা 1 কাপ করে খেয়েছে। হিয়ার হাঁটুর ওপর অবধি আয়াসের শার্ট, এতটা লং শার্ট, হাতা গুটিয়ে কোনোই অবধি করে দিয়েছে রিনভি। রিনভিকে ধরে নিচে নামলো হিয়া। ঋষভকে আসতে দেখে এগিয়ে যে ধরো ওকে, সোফায় বসিয়ে বলল, শরীর খারাপ লাগছে খুব? হিয়া ওপর নিচ মাথা নাড়িয়ে না জানালো। আয়াস তখন সবাইকে তাগাদা দিল দ্রুত যেতে। আয়াস যেতে নিলেই হিয়া বলল, অ্যাশ, কালকের জন্য সরি। আয়াস বিপরীতে কোনো কথা বলল না। হিয়া উঠে বলল, তুমি কি রেগে আছো অ্যাশ? আই এম সরি অ্যাশ, প্লিজ রেগে থেকো না। যখন জানতে পারে যে ছেলেটি চিট করেছে, তখন তার বিরুদ্ধে কষ্ট বিচার না দিয়ে তার কাছ থেকে সরে আসতে হয়। তাহলে এরপর থেকে ছেলেটি আর চিট করার সাহস পায় না। আর সব জানার পরও যে মেয়েগুলো তাদের বিরহের কষ্ট পায়, তারা আসলে পরে নিজ ইচ্ছায় নিজ দোষে চিট হয়। সেখানে ছেলেদের কোনো দোষ থাকে না। একপাক্ষিক ভালোবাসার থেকে দুনিয়ার সুন্দর আর কিছুই নেই। আবার এই একপাক্ষিক ভালোবাসার থেকে কষ্টেরও আর কিছু নেই। তুমি ভালোবেসে এমন একটা মানুষের জন্য কষ্ট পাচ্ছ যাকে তুমি কখনো পাবে না। শূন্য কারোর হয়ে গেছে, তুমি জানো সে চলে গেছে আর ফিরবে না। তার জন্য কষ্ট পাওয়া কোনো বোকামের থেকে কম নয়। বলি হিয়া বা কারোর কথা শোনার প্রয়োজন বোধ না করে বেরিয়ে গেল আয়াস। সেই যাওয়ার পানে হিয়া করুণ চোখে তাকালো। আয়াসের কথা রিনভি রুয়াস কিছু বুঝলো না। ওরা কাল রাতের অর্ধেক ঘটনা জানে, বাকি অর্ধেক আয়াস ওদের বলেনি। হিয়ার কথাগুলো খুব খারাপ লাগলো। আয়াস সত্যি বলেছে বলেই হয়তো এত কষ্ট হচ্ছে। ঋষভ এগিয়ে বলল, ও রাগ করেছে তাই এমন বলছে। আর তুই ওই ছেলেটার জন্য আর কষ্ট পাস না, যে তোর কখনো ছিলই না। তার বিরহে এভাবে কষ্ট পাওয়া সহজে না। বলে ঋষভ ওকে করে নিয়ে নিল। গাড়ির দিকে এগিয়ে গেল সবাই। হিয়াকে ঋষভ বসিয়েও আগে যে বসতো, গাড়িতে কেউ কোনো কথা বলল না। হিয়া বাইরে তাকিয়ে মনে মনে বলল, একটা দীর্ঘশ্বাস ফেলে হিয়া বলল, আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম ঋদ্ধ, কিন্তু হায় আফসোস, তুমি সেই ভালোবাসা দেখলে না তোমার প্রতি আমার 1 আকাশ পরিমাণ মুগ্ধতা। এক এক করে গাড়ির সবার দিকে তাকিয়ে আবার বাইরে তাকিয়ে মনে মনে বলল, ঋদ্ধ, আমি তোমাকে ভুলে যাচ্ছি। এর সে দুঃসংবাদ দুনিয়াতে আর নেই। আমি জানি আমার না ফেরাতে তোমার কিছুই যায় আসে না, আমারই কিছু হয়তো হবে না। সত্যিকারের ভালোবাসার দাম এই পৃথিবীতে কখনোই দিতে পারিনি। আজ এই মুহূর্তে আমি হিয়া ভুলে গেলাম তোমাকে। তুমি নামক কোনো ঋদ্ধ আমার জীবনে ছিল, আমি ভুলে গেলাম। আমি বেছে নিলাম নিজের খুশি। অনেক তো কাঁদলাম অন্যের জন্য, এবার থেকে না হয় নিজের জন্যই কাঁদবো, তবু অন্যের জন্য কাঁদবো না, কথা দিলাম। আজ প্রায় 1.5 মাস হলো আয়াস লস অ্যাঞ্জেলস ছেড়ে নিউ ইয়র্ক গেছে। ওখানে ওদের রেস্টুরেন্ট ওপেন করেছে। হিয়ার সাথে এই 1.5 মাসে আয়াস একবারও যোগাযোগ করেনি। কেন জানি হিয়ার খুব কষ্ট লাগছে আয়াস যোগাযোগ না করায়। খুব খারাপ লাগছে।
সব সময় প্রায়োরিটিতে থাকায় হঠাৎ এমন করছে বলে হয়তো ওর খারাপ লাগছে। অনেকবার কল করে সেদিন এই জন্য ক্ষমা চেয়েছি, কিন্তু আয়াস কথা বলেনি। এত বেশি রাগ ওর। রেডি হয়ে হিয়া সবেমাত্র বেরিয়েছে, উদ্দেশ্য ভার্সিটি যাবে। রিনভির ভার্সিটিতেও ট্রান্সফার হয়েছে। নিচে নামতেই হিমা মেয়েকে থামিয়ে বললেন, ইয়া কোথায় যাচ্ছ এখন? আর একটু পরে বের হব, এখন কোথাও যাচ্ছ? মায়ের কথা হিয়া বুঝতে পারল না। হিমাকে বলল, কোথাও বের হবে মা? হিমা মেয়ের কথায় অবাক হয়ে বললেন, তুমি জানো না? না তো। হিয়াও অবাক হয়ে বলল। হিমা মেয়ের কাছে যে বললেন, আমরা তো নিউ ইয়র্ক যাব, তোমার আরিশ আঙ্কেল ইনভাইট করেছে, আজ রাতে অনুষ্ঠান আছে। ও। হিয়া ছোট করে উত্তর দিল। হিমা মেয়ের মাথায় হাত দিয়ে বলল, আয়াস আমাকে বলেছিল জানিয়ে দেবে তোমাকে, হয়তো বলতে ভুলে গেছে। এবার অনেক খারাপ লাগছে হিয়ার। মুখ ফুরিয়ে উপরে চলে গেল। হিমা মেয়ের যাওয়ার পানে চেয়ে হাসলেন। বহুতল ভবনের 15 তলার একটি অ্যাপার্টমেন্ট আছে আয়াস। নিউ ইয়র্কে থাকার সুবাদে এই অ্যাপার্টমেন্ট কেনা হয়েছে। ধূসর রঙের বিছানায় শুয়ে আছে আয়াস, হাতে মোবাইল ফোন। ফোনের হোম স্ক্রিনে জলজল করছে হিয়ার হাস্যজ্জ্বল একটি ছবি। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আয়াস বলল, ফায়ারফ্লাই, শুনলাম তুমি নাকি আমায় মিস করছো, সত্যি নাকি? বলে বেড থেকে নেমে আসলো আয়াস। বেডে ফোন রেখে বারান্দায় গেল। মেঘ জমা আকাশ পানে তাকিয়ে বলল, মাত্র তো 1.5 মাস, আমি যে তোমাকে 6 বছর মিস করেছি। ভাবিনি তুমি আমার তাকদিরে আবার ফিরবে, কিন্তু এই তাকদির যখন তোমাকে আবার আমায় ফিরিয়ে দিয়েছে, তখন আমি আর ছাড়বো না তোমায়। সবে তো মাত্র শুরু, এখন অনেক মিস করা বাকি তোমার। বলেছিলাম আমি জ্বালাটা সহ্য করতে পারবে না। বলেই গুনগুনিয়ে গান শুরু করলো নিজের ভারী কণ্ঠে। ফিরলে আয়া দিল मजबूर क्या कीजिए, रास न आया, रहना दूर क्या कीजिए, दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, वो जो अधूरी सी बात बाकी है। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে হিয়ারা। রুইয়াস আর ওর বাবা মা আগেই চলে গেছে। অনুষ্ঠানের কাজ তাদের দেখতে হবে বিধায় আরো 5 দিন আগে নিউ ইয়র্ক গেছে ওরা। হিয়া ঋষাবের পাশে হাঁটছে, রিনভি ওর মায়ের পাশে। আচমকা হিয়ার ফোন বেজে উঠল। নাম্বার দেখে ভ্রু কুচকে তাকালো। এটা তো বাংলাদেশি নাম্বার। কে কল দিবে ভাবতেই হিয়ার মুখে হাসি ফুটে উঠল। মেজমা হয়তো ফোন দিয়েছে ভেবেই কল রিসিভ করলো হিয়া। কিছু বলার আগে ওপাশ থেকে বলে উঠল কেউ, আমাদের মাফ করে দাও হিয়া, মাফ করে দাও। দীর্ঘ 6.5 মাস পরে এই কণ্ঠ শুনে কিছুক্ষণের জন্য হার্টবিট মিস হয়ে গেল হিয়ার। ছেড়ে যাওনি তুমি আমাকে, ভেঙে চুরমার করে দিয়ে গেছো তুমি। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। ধোকা দিয়েছো তোমরা আমাকে, ক্ষমা করব না আমি কখনো তোমাদের। দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা করেছো আমার। তোমরা না দেখলেও ওপর আল্লাহ দেখেছি কি ভয়ঙ্কর দিন রাত পার করেছি আমি। ধ্বংস হও তোমরা। যেই সুখ খুঁজতে আমাকে ধোকা দিয়েছো তোমরা, সেই সুখ যেন আল্লাহ তোমাদের নসিবে না রাখে। হিয়ার বলা কঠিন কণ্ঠে ঋদ্ধর হৃদয়ে ঝড় উঠল। এতটা কঠিন ভাবে ও শুরুতে বলেনি। ঋষভ এসে ফোন কেড়ে নিল হিয়ার হাত থেকে। রাগে চেঁচিয়ে বলল, ব্লাডিবি, তোর সাহস হয় কি করে ওকে কল দেওয়ার? একটুও ভয় নেই? কি কারণে ফোন দিয়েছিস? ও ভালো আছে, শান্তিতে আছে, সুখ লাগছে না? না বউকেও চাস আবার হিয়াকেও চাস, লজ্জা লাগে না তোর? করায় সবাই তাকিয়ে আছে ওর দিকে। হিয়া কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। কতটা নিকৃষ্ট না হলে আবারও ফোন দেয়। রাশেদ হিমা এসে জিজ্ঞাসা করতে ঋষভ গালি দিয়ে বলল ঋদ্ধ কল করেছে। রাশেদ সাথে সাথে ফোন নিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, এ বেয়াদব সাহস কি করে হয় তোর? আমার মেয়েকে আবার ফোন কেন করেছিস? কেন? আর একবার আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা যদি তুই করিস, আল্লাহর কসম তোর বাচ্চা জন্মানোর আগেই
এতিম হবে। বলেই ফোন কেটে দিলেন তিনি। সাথে সাথে আবার রশিদের ফোনে কল করলেন তিনি। এতদিন পর ভাইয়ের কল পেয়ে খুশিতে কিছু বলার আগেই রাশেদ চেঁচিয়ে বললেন, নিজের ছেলেকে সাবধান করো রশিদ, খবরদার যেন আমার মেয়ের সাথে কথা না বলে, যোগাযোগ না করে। জানে মেরে ফেলবো, খুন করব আমি তোমার সন্তানদের। দূরে থাকতে বলো আমার মেয়েদের থেকে। বলেই ফোন কেটে দিলেন রাশেদ। রাগে তার সর্বাঙ্গ জ্বলছে। হারুন মাহমুদ এসে শান্ত হতে বললেন। রাশেদ আরো রেগে বলল, বাবা আপনি বুঝতে পারছেন আমার মেয়ের জীবন নষ্ট করে আবার কেন যোগাযোগ করতেছে ও? কি কারণ? এই 6.5 মাস কোথায় ছিল? রাতের শহরটা যেন এক অদ্ভুত মায়াজাল। অগণিত আকাশচুম্বী ভবনের ভিড়ে নিউ ইয়র্ক যেন নিদ্রাহীন নগরী। টাইমস স্কোয়ারে ঝলমলে আলোয় শহরটা সবসময় জেগে থাকে, ঠিক যেন তারারাও মাটিতে নেমে এসেছে। সেন্ট্রাল পার্কের নিস্তব্ধ সবুজের মাঝেও যেন কোলাহলের ছায়া লুকিয়ে থাকে। মানুষ এখানে ছুটে চলে অনবরত, কেউ স্বপ্নের খোঁজে, কেউ জীবনের হিসেব মেলাতে। সাবওয়ের ভিড় থেকে শুরু করে ব্রুকলিন ব্রিজের বাতাস, প্রতিটি কোণায় নিউ ইয়র্ক যেন এক রঙিন ক্যানভাস, যেখানে সবার গল্প একসাথে মিশে যায়। এই শহরকে বলে সিটি অফ ড্রিমস, যেখানে হাজারো মানুষ প্রতিদিন নতুন স্বপ্ন বনে, আর রাত নামলেই স্বপ্নগুলো মিশে যায় আলো আধারের কোলাজে। মুনলিট উইসপার্স এর খুব বড় একটা ব্রাঞ্চ ওপেন করেছে নিউ ইয়র্কে। প্রায় 18 তলা বিশিষ্ট একটি রেস্টুরেন্টে 5 স্টার হোটেল তৈরি করেছে, আর তার গ্র্যান্ড ওপেনিং আজ। আয়াস মূলত এই কাজের জন্য নিউ ইয়র্ক আছে। ফ্লোরিডার ব্রাঞ্চটা আরও মাস 4 পর ওপেন হবে, এখনও কাজ শেষ হয়নি। মুনলিট উইসপার্স এর বাইরেটা কাজে তৈরি, ভেতর থেকে খুব স্পষ্ট দেখা যায় সব। মুনলিট উইসপার্সর ওর 14 তলার ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আজকের ফাংশন। হিয়ার পরনে একটি বল গাউন সাদা রঙের, রিনবিও সাদা ফ্লাপার গাউন পরেছে। এক এক করে সবাই ভেতরে ঢুকলো। হিয়া ভেতরে ঢুকতেই গোলাপি চুলের অধিকারী ক্যাথারিনকে দেখতে পেল। অনেকগুলো সাদা চামড়ার অধিকারী মেয়ে ও ছেলেদের সাথে দাঁড়িয়ে আছে। হিয়া রিনবিকে নিয়ে সেদিকেই গেল। ওর জানা দরকার ওর জন্য কে পরিবর্তন হয়েছে। ওদের পেছন পেছন ঋষভ ও রুইয়াসও গেল। রুইয়াস যে আগে রিনবিকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, চলো বিয়ে করে ফেলি, তোমাকে খুব সুন্দর লাগছে। রিনভি লজ্জা পেয়ে বলল, খালি উল্টাপাল্টা কথা, চুপ করো, ভাই তাকিয়ে আছে। ঋষভের কথা শুনতে রুইয়াস ওকে ছেড়ে দিল। ঋষভ ওকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। হিয়া হেসে সবাইকে আমেরিকান ভাবে গ্রিট করলো। ঋষভও গ্রিট করে কথা বলতে লাগলো। ক্যাথারিন হিয়াকে দেখিয়ে বলল, হে গাইস, ও হিয়া আমাদের রেশের কাজিন সিস্টার। ক্যাথারিনের কথায় সবাই তাকালো হিয়ার দিকে, যেন বহু বছর ধরে দেখতে চেয়েছিল। হিয়ার সেই চাহনিতে অস্বস্তি হতে লাগলো। অস্বস্তি কমাতে কারণ ছাড়াই একটু হাসতো। বিনিময়ে উপস্থিত সবাই হাসতো। একটা ছেলে তো না পেরে বলেই দিল, তোমাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল। কেন, আমি কি বিশেষ কেউ? হিয়া ওদের ভাষায় জানতে চাইল। ছেলেটি প্রশ্ন শুনে হেসে বলল, অবশ্যই। তুমি জানো না তুমি কত বিশেষ। তোমার জন্য একটা মানুষ সম্পূর্ণ বদলে গেছে। আবারও সেই একই কথা। হিয়া এবার আর হাসতো না, ভ্রুকুচকে জানতে চাইল, কে আমার জন্য বদলে গেছে? আমাদের ছেলেটি কথা সম্পূর্ণ করতে পারল না। ঋষভের চোখ পাকানোয়। হিয়াকে এ ব্যাপারে বলা নিষেধ, সেটা মনে পড়তেই সবাই কথা ঘোরানোর জন্য বলল, আমরা তো মজা করছি। ক্যানেথ বলছিল তোমাকে নাকি এমন কিছু বললে তুমি চিন্তা করো, তাই আমরা মজা করে বললাম। বলেই একসাথে সবাই হেসে দিল। হিয়ার মোটেও বিশ্বাস হলো না তাদের কথা। কিছু বলতে যাবে তার আগেই মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করলেন আরিশ আহমেদ। গমগমে কণ্ঠে আমেরিকান ফ্লুয়েন্ট অ্যাকসেন্টে বললেন, প্রিয় সহকর্মী ও বন্ধুরা, আজ আমি এই দায়িত্ব গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। মুনলিট উইসপার্স আমাদের সবার স্বপ্নের প্রতিফলন, যেখানে আমরা কল্পনা উদ্ভাবনকে একসাথে সামনে এগিয়ে নিয়ে যাব। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে এমন একটি পথ তৈরি করতে পারবো যা শুধু কোম্পানির নয়, আমাদের সকলের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে। চলুন একসাথে যাত্রাকে উজ্জ্বল করে তুলি, একটি চাঁদের আলোয় আলোকিত গল্পের মতো। আপনাদের সমর্থন এবং আস্থা আমার শক্তি।
মুহূর্তের মাঝে স্পটলাইট আরিশ থেকে আয়েশের ওপর পড়ল। করতালি ও ক্যামেরার ফ্ল্যাশে মুহূর্তের মাঝে চারিপাশ প্রতিধ্বনিত মুখরিত হয়ে উঠল। প্রায় 1.5 মাস পর আয়াসকে দেখলো হিয়া। অনেক সুন্দর লাগছে আয়াসকে দেখতে। হিয়া হেসে করতালি দিল। আয়াসের মুখে চিরচেনা গাম্ভীর্য। মাইক্রোফোন হাতে নিয়ে বাবার মতো অ্যাকসেন্টে বলল। আয়াসের স্পিচ শেষ হতেই চারপাশ করতালিতে মুখরিত হয়ে উঠল। আয়াসের বাবা আরিশ সন্তোষজনক ভাবে হাসতেন। এই দিনেই তিনি অনেকদিন অপেক্ষা করেছেন। বহু অপেক্ষার পর আজ অবশেষে আয়াস কোম্পানির দায়িত্ব নিতে রাজি হয়েছে। অবশ্যই এর পেছনে বড় সড়ো একটা কারণ আছে, যেটা আপাতত তিনি এবং তার ওয়াইফ জানেন। আরিশ এবার পুরো দস্তর ভাবে রাজনীতি করতে পারবেন। তিনি রাজনীতিকেই তার সম্বল বানাবেন। আয়াসের নামে সবাই সেলিব্রেশন হিসেবে একসাথে ওয়াইনের গ্লাস টিয়ার্স করল। আরিশ প্রাক্তন মেয়র ছিল আর লস অ্যাঞ্জেলসে মুনলিট উইসপার্স এর ওনার হিসেবে অনেক সুনামধন্য মানুষ এসেছে। হিয়া অপেক্ষা করছে আয়াসের জন্য, কিন্তু আয়াস ফিরেও তাকাচ্ছে না। আচমকা ওর পাশে তখনকার সেই ছেলেটা এসে দাঁড়ালো। হেসে বলল, তুমি কি জানো আয়াস কেন চেঞ্জ হয়েছে? হিয়া ছেলেটার দিকে তাকিয়ে বলল, না। ছেলেটা যেন জানতো হিয়া এমন বলবে। হেসে গ্লাসের ওয়াইনটা শেষ চুমুক দিয়ে ওয়েটারকে গ্লাসটা দিয়ে দিল। হিয়ার দিকে ফিরে চমৎকার একটা হাসি দিয়ে বলল, জানতে চাও? হ্যাঁ। ছোট করে উত্তর দিল হিয়া, কিন্তু ওর ছোট উত্তরে স্পষ্ট কৌতূহল দেখল ছেলেটি। আবারও আগের মতো হেসে বলল, দিতে হবে, তুমি কাউকে বলবে না? কথা দিলাম। হিয়ার উত্তরে হেসে দিল ছেলেটি। আগে নয় বলতে লাগলো, ও একটা মেয়েকে খুব পছন্দ করত। মেয়েটির 9 বছর বয়স থেকে পছন্দ করত। পরে খুব ডিপলি ভালোবেসে ফেলে। আয়াসের মা আর মেয়েটির মা তাদের বিয়েও ঠিক করেছিল, বাট বলেই থেমে গেল ছেলেটি। হিয়া অধৈর্য হয়ে বলল, বাট কি? ছেলেটি আবার ওয়াইনের গ্লাস দিয়ে চুমুক দিয়ে বলল, মেয়েটি অন্য কাউকে ভালোবেসে ফেলে। মেয়েটি ছোট ছিল বিদায় আয়াস তাকে নিজের মনের কথা বলেছিল না। সেটাই ওর আফসোস হয়ে গেছিল। মেয়েটি একদম আচমকা অন্য এক ছেলেকে ভালোবেসে ফেলে। তাকে বিয়ে করবে বলে আবদার করে তার বাবাকে। তার বাবা মাও রাজি হয়ে গেছিল মেয়েটার কথায়, কিন্তু আয়াস। এবারও থেমে গেল ছেলেটি। দেখতে চাইল হিয়া শোনার জন্য কতটা ডেসপারেট। সত্যি সত্যি হিয়া শোনার জন্য ডেসপারেট। ও জানতে চায় হুট করে আয়াসের এভাবে বদলানোর কারণ। আগের হাস্য উজ্জ্বল আয়াস আচমকা এমন হয়ে গেল কেন? ছেলেটি হিয়ার মনের অবস্থা বুঝে আবারও বলল, আয়াস একদম ভেঙে পড়েছিল। হাত কেটে ফেলার জন্য হসপিটালাইজ করানো লেগেছিল। ওকে মাসে মাসে সাইকিয়াট্রিস্ট দেখানো লাগতো। এতটা মানসিকভাবে ভেঙে পড়েছিল, ওকে পাগলের মতো কাঁদতেও দেখেছি একটা পিচ্চি মেয়ের জন্য। আস্তে ধীরে আয়াস চেঞ্জ হয়ে গেল। আমাদের সাথে কম কথা বলতে শুরু করলো, একা একা থাকতে লাগলো। একসময় তো আর যোগাযোগই রাখিনি আমাদের সাথে। ইভেন শুধু আমি না, কারোর সাথে। আমরা ওর স্কুল ফ্রেন্ড ছিলাম। ওই মেয়েটার জন্য আয়াস হয়ে গেছি জেদি, রাগী, স্বল্পবাসী, গম্ভীর। অথচ ওই মেয়েটা জানেও না আয়াসের করা মানা ওই মেয়েকে নাকি কিচ্ছু বলা যাবে না, সে নাকি খুব কষ্ট পাবে। শেষ কথাটা হেসে বলল ছেলেটি। ওয়াইনের শেষ চুমুক দিয়ে ফের বলল, এই টপ সিক্রেট শুধু আঙ্কেল আন্টি, ঋষাব, এথিলিন, আমি, তুমি আর ওই যে ওরা দুজন জানে। আঙুল দিয়ে দেখালো ছেলেটি। কথা শেষ করে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। শুধু রেখে গেল প্রশ্নবিদ্ধ হিয়াকে। ওর খুব খারাপ লাগছে আয়েশের জন্য। বেচারা কতই না কষ্ট পেয়েছে। ও যেমন কষ্ট সহ্য করেছে, আয়েশ তার থেকেও দ্বিগুণ সহ্য করেছে। হিয়া মনে মনে আফসোস করলো মেয়েটার জন্য যে আয়েশকে পেয়েও হারালো। কিন্তু একটা অদ্ভুত বিষয়, ওর খুব খারাপ লাগছে আয়েশ কাউকে ভালোবাসে শুনে। কিন্তু আচমকা এমন হওয়ার কারণও বুঝছো না। একে তো এতদিন আয়েশ ওর সাথে যোগাযোগ করেনি, তার উপর এখনো কথা বলেনি, আর এখন এই সংবাদ শুনে হিয়ার মন ভীষণভাবে খারাপ হয়ে গেল।